ওকে। তো সবাই ভালো আছেন তো? নতুন কে কে আজকে ক্লাসে একদম নিউ জয়েন করেন? যাই হোক, পোর্টফোলিও পোর্টফোলিও রিব্যালেন্স করেছেন সবাই? যারা 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 পোর্টফোলিও মোটামুটি করেছিলেন, আজকের গুলো বা আগের দিনের গুলো? তো আগের গুলো করা আছে। আগের আমার আগে আর স্মল আজকের ক্যাপটা করা হয়েছে। আজকেরটা মিড ক্যাপটা এখনো পর্যন্ত করিনি। কথা না, আজকে মার্কেট হ্যাঁ। একটু মতো ছিল। হ্যাঁ। ঠিক আছে, এগুলো এগুলো তো স্বাভাবিক ব্যাপার, যারা নতুন হুম। তাদের জন্য এ ব্যাপার। আহ যাই হোক, ঠিক আছে। তো আজকে আমরা পোর্টফোলিও নিয়ে আলোচনা করবো। অনেকে নতুন আমাদের পোর্টফোলিওতে, তো এগুলোর সম্বন্ধে একটু এক্সপ্লেনেশন করা দরকার আছে। প্লাস যারা পুরনো তাদেরও অনেক কিছু নতুন জিনিস দেখাবো যে এগুলো কিভাবে করতে হয়। ঠিক আছে, তো ওটার উপরই ক্লাস, বিশেষ করে কেন এই পোর্টফোলিও বা কেন আমরা স্ট্র্যাটেজি বেস পোর্টফোলিও বানাবো বা বানানো উচিত। ঠিক আছে, কি কি বেনিফিট আছে, এগুলো সব আমরা ডিসকাস করবো। কেমন? আচ্ছা। তো টোটাল মোটামুটি আমরা একটু ডিসকাস করব। আর যারা পুরনো তারা তো সবাই জানেন যে তোমার ক্লাস কিভাবে হয়, কি প্রসেস। নতুন করে কিছু বলার নেই, নতুন এখানে কাউকে দেখতে পাচ্ছি না তেমন কেউ, সবাই নতুন, মানে সবাই পুরনো অলরেডি। স্যার আমারটা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা আমি যাচ্ছে। নতুন আছি হ্যাঁ তো। হ্যাঁ, আপনি নতুন আছেন ম্যাডাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হুম, তো আপনি তো নন, তাও আমাকে আমার লাইভ ক্লাস কিভাবে করেছেন সামনাসামনি। যাই হোক, যেটা হচ্ছে বিষয় পুরনো মানে নতুন, একদম নতুন কেউ নেই আপনি ছাড়া। বাকিরা জয়েন করুক, তো আমরা ধীরে ধীরে শুরু করব। ঠিক আছে, তো আজকে ডিসকাশনের বিষয় হচ্ছে, যেটা বললাম যে আমরা র্যান্ডম ট্রেডিং, ট্রেডিং রিলেটেড, অনেকে ট্রেডিং করতে ভালোবাসেন বা করে থাকেন, বাট ট্রেডিং ধীরে ধীরে যা হতে চলেছে বা হবে ইন ফিউচারে সব দিক থেকে। এখন আচ্ছা, একটা রিকোয়েস্ট করবো আপনাদের, যখন আপনারা কথা বলার পর না, আপনারা কাইন্ডলি মাইকটাকে একটু মিউট করে দেবেন, নাহলে আমাকে বারবার করতে হয়, ব্যাকগ্রাউন্ডে নয়েজ হয়, এই নয়েজটা আবার, কেননা ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, ওটা নয়েজটা ওখানেও রিফ্লেক্ট করবে, এই কারণে। ঠিক আছে, নাহলে আমাকে বারবার করে করতে হবে, এটাই আর কি, ডিস্টারবেন্স হবে। ওকে, তো উম, আমরা শুরু করি। ফার্স্ট আমরা দেখবো যেটা প্র্যাকটিক্যাল জিনিস দেখবো আজকে। আজকে থিওরি থেকে বেশি নিলে প্র্যাকটিক্যাল জিনিস অনেক কিছু দেখাবো। ফার্স্ট অফ অল, যে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা এ পর্যন্ত আমাদের যে জার্নি হয়েছে, অনেকে অনেক অনেক দিন থেকে আছেন, আবার অনেকে একদম জাস্ট রিসেন্টলি জয়েন করেছেন। তো সেই প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো, এবং প্রত্যেকটা বিষয়, এবং আমি চেষ্টা করছি যে এভরি উইক একটা করে ক্লাস দেওয়ার, কারণ অনেকে বাইরে থেকে আছেন যারা আমার লাইভ ক্লাস বা অফলাইন ক্লাস করতে পারছেন না, তো তাদের জন্য আমি স্পেশালি ভেবেছি যে না, একটা কনভারসেশন অ্যাটলিস্ট হবে। প্লাস অনেক কোশ্চেন্স থাকে আপনাদের, আমার কাছে প্রচুর কলস আসে, আমি ওয়ান টু ওয়ান করতে গেলেও খুব প্রবলেম হয়ে যায়, একটা আমিও বিজি থাকি, দুটো দুটো প্রফেশন আমাকে দেখতে হয়। ঠিক আছে, তো ফুললি এখনো দিতে পারছি না, এখানে টাইমটা দেবো হয়তো ইন ফিউচারে। তো সেই কারণে একটু প্রবলেম হয়ে যায়, অনেকে কল করেন, আমি রিসিভ করতে পারি না সময় মতো, জন্য আমাকে কল ব্যাক করতে হয় বা সবাইকে ওয়ান টু ওয়ান বোঝাতে হয়। না, সেই টাইমটা যদি আমি নিজেকে একটু নিজের জন্য কাজে লাগাই, বিশেষ করে আপনাদের, আমার নিজের বলতে আমাকে স্টাডি বা অন্যান্য দিকে আমাকে সময় দিতে হয়, রিসার্চ প্রফেশনে, যার জন্য আপনাদের রিটার্ন দিতে পারছি, সেটার দিকে একটু সময় বেশি পাওয়া যায়। এই কারণেই আমার এই ক্লাসেস, এবং অনেক রিকোয়েস্ট এসছে বারবার করে যে ক্লাস অ্যাটলিস্ট নিন স্যার। ওকে, তো আমরা একটা জিনিস দেবো। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন তো? কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম নেই ভয়েস বা স্ক্রিনে, যে সব কজন ক্লিয়ার আছেন আছে। আপাতত? ওকে ওকে, ফাইন, থ্যাংক ইউ। হুম। ওকে ওকে ওকে, তো আমি একটা স্ক্রিন শেয়ার করছি। সেটা হচ্ছে, এটা হচ্ছে নিফটির লাস্ট 20 ইয়ার্স এর একটা গ্রাফ। ওকে, বা একটা ইয়ে ম্যাপ বলা যেতে পারে, সরি, অনেকে হয়তো ইয়ে লিঙ্ক। ওকে, তো স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে তো। চেঞ্জ করেছি সেটা দেখে দেখা যাচ্ছে না? ওকে ওকে ওকে, একটু কনফার্ম করতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না। যাই হোক, তো এটা হ্যাঁ। হচ্ছে আমাদের নিফটির লাস্ট 20 ইয়ার্স এর চার্ট, মানে তো এটাতে কি দেখা মেনশন করা আছে দেখুন, এটা মেনলি যেটাকে হিট ম্যাপ বলে, এটা ওয়ান টাইপ অফ ম্যাপ। এখানে ইয়ার ওয়াইজ আছে, আর এটা হচ্ছে আপনার এভরি মান্থ, অ্যান্ড
এগুলো হচ্ছে টোটাল রিটার্ন, মানে এভরি মান্থ রিটার্ন, যেরকম আমাদের পোর্টফোলিও চলে। এবার আজকে আমি পোর্টফোলিও নিয়ে কথা বলছি, আমি বেশ কিছু চ্যাপ্টার এখানেই নেবো নেক্সট ক্লাসেস গুলো, কামিং ক্লাসেস গুলোতে, যেগুলো আপনাদের কোয়ারিজ থাকে ছোট ছোট টপিক সম্বন্ধে, ঠিক আছে, ক্যান্ডেলস্টিক থেকে শুরু করে চার্ট প্যাটার্ন বা অন্যান্য কিছু যেগুলো নর্মাল টেকনিক্যালি লাগে। যাই হোক, আজকের বিষয়টা একটু প্র্যাকটিক্যাল, সব নতুন পুরনো সবার কাজে লাগে নতুন বিষয়। এখানে দেখুন একটা জিনিস, এটা খুব লং টার্ম মিনস যে এই চার্টটা 2000 থেকে শুরু করে এ পর্যন্ত টোটাল রিফ্লেক্ট করছে যে এভরি মান্থ নিফটি কিভাবে পারফরমেন্স করেছে, নিফটি পারফরমেন্স, যেগুলো বিগ বিগ রেড বা পিঙ্ক কালার, সেই কালার গুলো হচ্ছে সেখানে সেখানে ড্র ডাউন হয়েছিল, মানে ড্র ডাউন মিনস নিফটি কারেকশন হয়েছিল, আর গ্রিন গুলো হচ্ছে আহ, মানে আপসাইডে মুভমেন্ট করেছে, মানে একটা হচ্ছে গেইন, একটা হচ্ছে লুজ। তো এখানে গ্রিন আর রেড দুটোই আছে, সবাই দেখতে পাচ্ছেন গ্রিন রেড। তো মানে এটা হচ্ছে মার্কেটে যারা যারা একদম নতুন, মানে একদম নতুন নতুন জয়েন করেছেন, অনেকে এটা ভাবে যান। তো আমার আজকের পুরো বিষয়টা বলার সাইকোলজিক্যাল চ্যাপ্টার, মানে সাইকোলজিক্যালি পুরোপুরি। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে মার্কেট এইভাবেই রিয়াক্ট করে বা এইভাবেই চলে। ওকে, মার্কেটের যে অ্যাকশনটা এটা শুধুমাত্র সবসময় গ্রিন হবে সেটা নয়, মার্কেট গ্রিনও হবে, রেডও হবে। বাট বাট একটা কথা হচ্ছে, গ্রিন বা রেড যাই হোক না কেন, আলটিমেটলি মার্কেট হোক বা ইকোনমি হোক বা স্টক হোক, বিশেষ করে যেগুলো ভালো স্টক, তো সেটা ওপরের দিকেই যাবে। ঠিক, তো আমাদের কাজ যেটা সেটা হচ্ছে যে এই যখন মার্কেট ফল হয় বা যখন মার্কেট ইনভার্সলি মানে রিয়াক্ট করে, নেগেটিভ দিকে যায়, তখন আমরা কিভাবে আমাদের নিজেদেরকে বা নিজেদের পোর্টফোলিও গুলোকে প্রোটেক্ট রাখবো, এটা হচ্ছে আমাদের এই স্ট্র্যাটেজিটাই আমাদের শেখার মার্কেট থেকে। ওকে, তো মার্কেট থেকে আমাদের একটা জিনিসই শেখার যে আমরা কিভাবে এই স্ট্র্যাটেজি বানাবো বা কিভাবে কোন ডিসিপ্লিন আমরা মেনটেন করব, যার ফলে আমাদের রিটার্ন, মানে ম্যাক্সিমাম রিটার্ন জেনারেট করতে পারি বা মানে মার্কেটকেও বিট করতে পারি। ওকে, তো এখানে দেখুন সব থেকে বড় ব্যাপার যে এভরি মান্থের যে এখানে গ্রাফ আছে, আমি এবার স্ক্রিনটাও শেয়ার করবো, বা আপনারা এই সাইটটাতে যেতে পারেন, যেটা হচ্ছে বা গুগলে গিয়ে রিসার্চও করতে পারেন, নিফটি হিস্টোরিক্যাল রিটার্ন বলে, ঠিক আছে, এই এরকম সাইট আপনাদের চোখে বেরোবে, তো সেখান থেকে আপনারা টোটাল ডেটা পেয়ে যাবেন। এখানে মেইনলি একটা জিনিস যে 2001 দু বছরই কিন্তু নিফটি ডাউন ছিল, কেননা ওই সময়টায় কি হয়, .com একটা প্রবলেম হয় এই টাইমটা, যখন এখানে মার্কেট এখানে মার্চে একটা ফল হয়, এপ্রিলে ফল হয় নিয়ার অ্যাবাউট 7-8%। ওকে, দেন জুলাইতে একটা ফল হয়, আগস্টে কিছুটা রিকভারি করে, জুন আগস্ট পজিটিভ ছিল, দেন এগুলো নেগেটিভ, দেন নভেম্বর একটু পজিটিভ ছিল, বাট ওভারঅল কি হয় যে ওই বছরটা নেগেটিভে বন্ধ হয়। ঠিক আছে, এবং 2001 নেগেটিভ যায়, দুটো বছর নেগেটিভ যাওয়ার পর 2002 এবং 3 দুতে তো একটা জাস্ট একটা কনসলিডেট পিরিয়ড থাকে, এটা আমরা চার্ট দেখলে বুঝতে পারবো। দেন 2003 একটা বিগ রিটার্ন আসে 71%, মানে একটা নিফটি মানে একটা ইন্ডেক্স 71% রিটার্ন, মানে খুব হাই রিটার্ন। নিফটি মানে একটা ইন্ডেক্সে এত বড় রিটার্ন মানে খুব হাই রিটার্ন। তো এখানে পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে আমরা যদি দেখি, তো নিফটি নিয়ার অ্যাবাউট অল টাইমে এ পর্যন্ত, মানে এই হিস্ট্রি যবে থেকে শুরু হয়েছে সেখান থেকে যদি দেখি, তাও মোটামুটি 11.72, মানে নিয়ার অ্যাবাউট 12%, মানে সিন্স যে ইনসেপশন যেখান থেকে হয়েছে সেখান থেকে নিয়ার অ্যাবাউট কত হয়েছে, প্রায় 12% রিটার্ন। ওকে, তো এর মধ্যে বড় বড় ফলও হয়েছে, যেমন দেখুন এখানে একটা বড় ফল, বিগ ফল 2008 অক্টোবর মাসে 26%, এক মাসে ফল হয়। দেন একটা কোভিড এর সময় মার্চ 2020, আপনারা অনেকেই হয়তো তখন জয়েন করেননি, মার্কেটে আসেননি, এরপর থেকে মেইনলি আমাদের ইন্ডিয়াতে মার্কেটের একটা ক্রেজ চালু হয় আফটার কোভিড। ওকে, তো এই পিরিয়ডটা এখানে 23%, 24% নিয়ার আউট মার্কেট কারেকশন হয়। তো তা সত্ত্বেও দেখুন এই সময় যে কারেকশনটা হয়, তা সত্ত্বেও ওই বছরটা 2020 বছরটা পজিটিভ ছিল, মানে নিফটি পজিটিভ রিটার্ন দেয় প্রায় 15%, মানে রিকভারও করে যায় খুব ফাস্ট। মার্চে ফল হয়, বাট এপ্রিলে সেটার মোটামুটি 14% আবার নিচের লেভেল থেকে রিকভার করে যায় পজিটিভিটি। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে এই যে যে এতগুলো আমরা দেখতে পুরো চারটায় দেখতে পাচ্ছি গ্রাফে, রেড অ্যান্ড গ্রিন, তা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ আমরা ওভারঅল নিফটি বা মার্কেট পজিটিভ রিটার্ন দিয়েছে এ পর্যন্ত, বা ইন ফিউচারে আরো দেবে। এখন তো মার্কেট সেন্টিমেন্ট এমন চেঞ্জ হয়ে গেছে, মার্কেট ফল হওয়ার কিছু টাইমের মধ্যেই সেটা রিকভার করে যায়, আগে একটু সময় নিত, অনেক সময় নিত, একটু না অনেক সময় নিত, বাট এখন এর মার্কেটের পুরো সেন্টিমেন্টটাই দেখতে পাচ্ছি যে চেঞ্জ হয়ে গেছে, যেখানে মার্কেট ফল হয়, দেন সার্টেন ফলের পর আবার সেটা রিকভারও করে যায়, তাই তো? এবার মার্কেট আমরা দেখতে পাচ্ছি মার্কেট এই টাইপের রিটার্ন, এবার সেখান থেকে আমরা যে স্ট্র্যাটেজি বা
আমরা যে মার্কেটের রিটার্ন, সেই রিটার্ন থেকে আমরা কিভাবে আরো বেশি রিটার্ন জেনারেট করতে পারি, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। তো সেই জন্যই আমি আজকে ক্লাসটা নিচ্ছি, যেটা সাইকোলজিক্যাল ক্লাস, যেখানে আপনাদের বোঝার হবে, দেখুন আপনাদের বুঝতে হবে এটা। আমি প্রত্যেকদিন ক্লাসে বা প্রত্যেক সময় আমি অনেক ধরনের কথা বলে অনেক কিছু বলি, অনেকের হয়তো ভালো লাগে না হয়তো, কিন্তু বাট আপনারা খুব ডিপলি চিন্তা করবেন। এক তো হয় যে একটা ইনকাম আর একটা গ্রোথ, এই দুটোর মধ্যে আমরা সবাই গুলিয়ে ফেলি। ফার্স্ট অফ অল ইয়ং এজের প্রচুর এখন যারা আর্লি এজে তারা আসেন, আহ, বা তারা চাইছে যে স্টক মার্কেট অ্যাজ দ্য ইনকাম সোর্স হিসেবে নিতে। তো আমি অলওয়েজ রেকমেন্ড করি যে স্টক মার্কেট ইনকাম সোর্স হিসেবে শুরুতে নেওয়াটা ঠিক নয়, মানে ইনকাম সোর্স অ্যাজ ইনকাম, কারণ এখানে কখনো স্টেডি ইনকাম পাওয়া যায় না। সেটাই আমি ওইখানে দেখাতে চাইছি যে নিফটি কিন্তু কখনোই কিন্তু এরকম না যে এভরি মান্থ পজিটিভ রিটার্ন দিচ্ছে। তো আমি ট্রেড করি, অনেকে বলবে যে আমি অপশন করতে পারি, আরে অপশন তো বড় জিনিস, অপশন তো এত আরো বেশি রিস্কি, যেখানে মানে রিস্ক তো, আমি তো ওগুলো এক্সপ্লেন আরো ক্লাস করাবো, যে অপশন নিয়ে কথা হবে অনলি অপশন, যে রিটেল যারা একদম যাদের লো ক্যাপিটাল তাদের অপশন কতটা মারাত্মক। ওকে, তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আহ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেটে আমরা যদি এটাকে ফুল টাইম প্রফেশন হিসেবে নিই, যে শুরুতেই আমরা এখানে এটাই আমাদের প্রফেশন, এটাই এখান থেকে সবকিছু করা যাবে, তো সেটা ঠিক হবে না। ওকে, তো এই কারণে আমাদের একটা স্ট্র্যাটেজি বানাতে হবে যে না, আমরা মোটামুটি এভরি মান্থ নয় বা এভরি 6 মান্থ বা 1 ইয়ারে আমরা কিছু করে এখান থেকে কিছু মানি মেক করবো বা তৈরি করবো। আমাদের কিছু শর্ট টার্ম গোল থাকতে পারে বা লং টার্ম গোল থাকতে পারে, সেই দিকে ফোকাস করবো। তো আমি যারা একদম অ্যাডভান্স, মানে একটু পুরনো বা আমার সাথে অনেকদিন থেকে আছেন, তাদের জন্য কিছু স্পেশাল কিছু বিষয় যারা বুঝতে মানে বুঝতে পারেন না অনেক কিছু, আমি আজকে অনেক কিছু এক্সপ্লেন করবো। অনেক কোশ্চেন্স আছে আপনাদের মনে, আমি সেগুলোকে আজকে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। তো ক্লাস ছেড়ে যাবেন না, আর অনেক কোশ্চেন আনসার আছে। ওকে, তো যাই হোক, এবার আমাদের যেটা হচ্ছে যে নিফটি যদি এরকম রিটার্ন দিতে পারে, তো আমরা নিফটিকে কিভাবে বিট করবো, এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। নিফটিকে আমরা কি করে বিট করবো? নিফটিকে বিট করার জন্য দু রকমের প্রসেস আছে। এক তো আপনি আহ, মানে আমি অপশন আর ফিউচার বাদ দিয়ে, ফিউচার তো এখন হয় না, অপশনের কথা বলছি, অপশন বা ইন্ট্রাডে, এটা কোনোদিনও পারবে না, পসিবল না এটা, আমি নয়, এটা ডেটা বলছে। কেননা নিফটিকে কেন, এফডি রিটার্ন, যেটা এফডি রিটার্ন কত আমাদের ইন্ডিয়াতে, এফডি রিটার্ন 6% মোটামুটি। তো 90% যে টোটাল আমাদের মানে ট্রেড করে, 90% ট্রেডার বা ইনভেস্টার বা যত ডিম্যাট অ্যাকাউন্ট আছে, তার 90%ই ওভারঅল, ঠিক আছে, নিফটি সরি এফডি যে রেট, এফডি রেট 6%, মানে এন্ড অফ দ্য ইয়ার জেনারেট করতে পারে। এটা হচ্ছে ফ্যাক্ট, এটা ডেটা। ওকে, এই জন্য সেবি এক্সচেঞ্জ এরা খুব স্ট্রিক্ট হচ্ছে ডে বাই ডে। তো এগুলোকে মাথায় রাখতে হবে। তো আমাদের আমাদের কি হবে, যে আমাদের নিফটি আমাদের যদি মোটামুটি ওভারঅল, যদি লাস্ট ফিউ ইয়ার্স এর আমরা এক্সাম্পল নিই, তাহলেও অ্যাভারেজ রিটার্ন নিফটি তখন, আমি এটা বলেছিলাম 2000 থেকে 2024, তখন 12%, নিয়ার অ্যাবাউট 12%। বাট লাস্ট কিছু বছরের নিফটির রিটার্নটা অনেকটা বেশি, প্রায় 14-15%। তো 14-15% যদি অ্যাভারেজ রিটার্ন দেয়, তো আমরাও এর থেকে যদি সামথিং বেশি, মোটামুটি 20-22% পাই, তো সেটাও অনেক। ওকে, সেই রিটার্নটা কিভাবে আমরা জেনারেট করব, সেই স্ট্র্যাটেজি আমাদের শিখতে হবে। ওকে, সেটাই আমরা দেখবো এবং সেই স্ট্র্যাটেজি আমরা শিখবো এবং তার উপরে কাজ করবো। তো তার জন্য দু রকম বিষয় আছে। এক তো হচ্ছে আমাদের ট্রেডিং করতে হবে। ট্রেডিংটা তো করা যেতে পারে, বাট ট্রেডিংটা কস্ট এফেক্টিভ হয়ে যায়, মানে ডেইলি বেসিসে ট্রেডিং করা। ওকে, বা ফ্রিকোয়েন্টলি ট্রেডিং করলে কি হয়, চার্জ অনেক প্রচুর চলে যায়। তো সেটাকে আমাদের একটু কম হতে, সেটা আমি স্লাইডে আমি বলবো, কিছু বিষয় আছে। আর একটা আমাদের একটা পোর্টফোলিও মেনটেন করা, পোর্টফোলিও। ওকে, তো সেই পোর্টফোলিও নিয়ে আজকে কথা হচ্ছে। পোর্টফোলিও বিষয়টা কি আমি এক্সপ্লেন করে দিই, তারপর আমি ক্লাস মানে ইয়ে ইয়ে আসি। ওকে, ফার্স্ট যেটা আমাদের আজকের যে ক্লাস ছিল, সেটা হচ্ছে এ পর্যন্ত ক্লিয়ার নিফটির, এ পর্যন্ত কারোর কোনো অসুবিধা নেই তো? এই যে স্লাইডটা সবাই বুঝতে পেরেছেন? ওকে, তো যেটা আমার আজকের যেটা টপিক, সেটা হচ্ছে যে র্যান্ডম ট্রেডিং ভার্সেস স্ট্র্যাটেজি বেস ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। তো যারা পোর্টফোলিও স্যার নিয়েছেন বা, হ্যাঁ, হ্যালো, স্যার একটা কথা ছিল, হ্যাঁ বলছি হ্যাঁ যে বলুন। মানে আমরা নিফটিটা মানে ওইটাই দেখছি কেন, মানে ওটা মানে গভর্নমেন্টের তো ওটা নিফটিটা। না না, গভর্নমেন্টের না নিফটি। নিফটি সবার, নিফটি গভর্নমেন্টের না। নিফটি হচ্ছে ইন্ডেক্স, একটা ব্যারোমিটার, যেমন থার্মোমিটার হয়, ব্যারোমিটার হয়। তো হুম বিষয়টা হচ্ছে যে মার্কেট কিভাবে মুভ করছে। ওকে, হুম তো হুম সেটা দেখার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা পয়েন্ট, ফিগার, মানে মনে করুন হুম যে বড় কোম্পানিগুলো কিভাবে হুম চলছে। তো নিফটিতে
টপ 50 কোম্পানি, এবং শুধু টপ 50 কোম্পানি নয়, ডিফারেন্ট সেক্টর বা ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোকে একটা কম্বাইন করে তার একটা অ্যাভারেজ একটা পয়েন্ট বার করা হয়েছে, যার ফলে সেটা দেখে কি বোঝা যায় যে সেই পয়েন্টটা কিভাবে বাড়ছে, ক্যালকুলেশন আছে। তো এবার নিফটির মধ্যে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে সেই কোম্পানির যে ভ্যালুয়েশন, সেটাকে মার্কেট ক্যাপিটালাইজেশন যে মার্কেট প্রাইস এর সঙ্গে যে আউটস্ট্যান্ডিং শেয়ার আছে মাল্টিপ্লাই করলে মার্কেট ক্যাপিটালাইজেশন হয়। মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী অনেক বিগ একটা ওয়েটেজ নিফটির মধ্যে বিলং করে। তো নিফটি যদি বড় কোম্পানিগুলো যদি ভালো চলে, তো বোঝা যায় যে ইকোনমি ভালো করছে। তো এটা একটা ইকোনমি, মানে ইকোনমি বড় ব্যারোমিটার বলে, ঠিক আছে? বা থার্মোমিটার, যেমন আমরা থার্মোমিটারের টেম্পারেচার দেখি এরকম। তো ইকোনমিক যদি টেম্পারেচার দেখতে হয় তাহলে আমাদেরকে নিফটি দেখতে হবে, নিফটি বা সেন্সেক্স। সেন্সেক্সে 30টা স্টক, আর নিফটিতে 50টা স্টক, 50টা কোম্পানি। এই হচ্ছে দুটো 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 এক্সচেঞ্জের দুটো মানে ইন্ডেক্স বলে, ইন্ডাইসিস। ইন্ডাইসিস মানে হচ্ছে অ্যাভারেজ। ওকে, আগে অ্যাভারেজই বলা হতো। অ্যাভারেজ মানে একটা কোম্পানির যে ওভারঅল কি পারফরমেন্স তার একটা অ্যাভারেজ। ক্লিয়ার? তো এটা গভর্নমেন্ট ওকে স্যার। গভর্নমেন্ট গভর্নমেন্টের অবশ্যই এনএসি বিএসসি সবই গভর্নমেন্টের আন্ডারেই থাকে, সেবি রেগুলেট করে, ঠিক আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো কিন্তু আমরা এটা সবার জন্য, ওকে, এটা অ্যাকচুয়ালি কোনো গভর্নমেন্ট এন্টিটি বলতে এরকম কিছু না, সবার জন্য। ওকে, ওকে। তো র্যান্ডম ট্রেডিং এ কি হয়, আর স্ট্র্যাটেজি বেস ইনভেস্টমেন্ট বা ট্রেডিং, সেটা ইনভেস্টমেন্ট হোক বা ট্রেডিং হোক, সেটা কি হয় সেটা আমরা একটু বুঝবো। ওকে, তো স্লাইড চেঞ্জ হচ্ছে কি? হ্যালো, হয়েছে। তো ট্রেডিং, ওকে, ট্রেডিং উইদাউট প্ল্যান ইজ গ্যাম্বলিং। তো নর্মালি আমরা যারা রিটেল ট্রেডার আমরা, আমাদের ব্যাখ্যা দেওয়া হয়। তো অ্যাকচুয়ালি যদি ট্রেডিং উইদাউট প্ল্যানিং এ করা হয়, তো সেটা ওয়ান টাইপ অফ গ্যাম্বল। গ্যাম্বল কাকে বলে? গ্যাম্বল যেমন ক্যাসিনোতে হয়। ক্যাসিনোতে আমরা যখন যাই, তো কি করা হয় ওখানে, আমাদের ওই সম্বন্ধে স্ট্র্যাটেজি সম্বন্ধে জানা থাকে না, বলা হয় যে এটা করাও, এটা হলে হবে, না হলে না হবে। লটারি টিকিট কেনা, ওটাও একটা গ্যাম্বল টাইপের বলা হয়। মানে এনিথিং যেটা কোনো প্ল্যান বা স্ট্র্যাটেজি থাকে না, সেটা গ্যাম্বলই বলা হয়। তো ট্রেডিং উইদাউট প্ল্যান এ গ্যাম্বলিং, ঠিক আছে? ট্রেডিং অর ইনভেস্টিং উইথ এ স্ট্র্যাটেজি ইজ দ্য পাথ টু কনসিস্টেন্ট সাকসেস। তো যদি একটা স্ট্র্যাটেজি যদি বানানো হয়, তাহলে একটা সাকসেসও পাওয়া যায়। সেই সাকসেসটা শুধুমাত্র সাকসেস নয়, সেটা কন্টিনিউ বেসিসে সেই সাকসেসটা হতে থাকে, ঠিক আছে? তো ওটাই আমরা দেখেছি, কারণ পোর্টফোলিও আমাদের নিয়েছেন বা ওটাকে অ্যাভেল করছেন, তারা জানেন যে কিভাবে আমরা ধীরে 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 success পেয়েছি, এবং আমরা কিভাবে আমরা মানে একটা ছোট ক্যাপিটালকে বড় করেছি, ঠিক আছে? এটা হচ্ছে বিষয় যে আমাদের একটা স্ট্র্যাটেজি আসতে হবে, স্ট্র্যাটেজি বানাতে হবে, অলওয়েজ স্ট্র্যাটেজি, একটা রুলস ডিসিপ্লিন আমাদের মেনটেন করতে হবে। ওকে, র্যান্ডম ট্রেডিং প্ল্যান উইদাউট স্ট্র্যাটেজি। র্যান্ডম ট্রেডিং প্ল্যানে কি হয়? র্যান্ডম ট্রেডিং প্ল্যানে আমাদের কি কি হয় সেগুলো আমরা একটু খুব শর্টে আমি আলোচনা করবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করবেন যদি বুঝতে অসুবিধা হয়। ওকে, তো ফার্স্ট হচ্ছে একটা কনসিস্টেন্ট রিটার্ন এখান থেকে জেনারেট করা যায় না, ঠিক আছে? ফার্স্ট অফ অল কি হয় না, যে কোনো স্ট্র্যাটেজি এর মধ্যে নেই। তো এরপরে এরপরে যে আমাদের যে পারফরমেন্স যেটা আছে, সেই পারফরমেন্সটা অ্যাকচুয়ালি পুরো পারফরমেন্স হয়, মানে ঠিকঠাক পারফরমেন্স হয় না। দেন এর একটা হাই ট্রানজেকশন কস্ট হয়। হাই ট্রানজেকশন কস্ট কি হয়, যে র্যান্ডামলি কোনো স্টক কেনা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, মানে কোনো রকমের কোনো রুলস নেই, স্ট্র্যাটেজি নেই। তো আহ, মানে অত্যাধিক পরিমাণে বারবার করে কেনা বেচা হচ্ছে, বাই সেল। তো এর ফলে ব্রোকারেজ ফিজ, ট্যাক্স, এসব টাইপের সমস্ত কিছু এক্সট্রা লেগে যায়। তো এটা একটা এক্সট্রা মানে হাই ট্রানজাকশন কস্ট। দেন এটা একটা স্ট্রেস বাড়ায়। স্ট্রেস মানে একটা ট্রেড নেওয়ার পর যদি কোনো স্ট্র্যাটেজি না থাকে, তো আমাদের অটোমেটিক্যালি স্ট্র্যাটেজি, আমরা মেইনলি 95% যারা ট্রেড করি মার্কেটে, সবই স্ট্র্যাটেজি উইদাউট স্ট্র্যাটেজি। জাস্ট কেউ একটা টিপস দিল, কেউ একটা খবর কিছু একটা টিভিতে বলে দিল, কেউ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে বা সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট দেখলো, তো সেখান থেকে একটা কিনে নিল, বা কোনো ফ্রেন্ড রিলেটিভ কেউ কিছু বললো, তো এটা এটা কোনো স্ট্র্যাটেজি। আর এর জন্য কি হয় যে আমাদের বারবার বারবার করে সেই ট্রেডটা দেখতে হয় যে কি হচ্ছে না হচ্ছে, এটা স্ট্রেস হয়। ওকে, আর এটা একটা পটেনশিয়াল, এটা তো অফ সিগনিফিকেন্ট লস থেকে কি হয় যে একটা মোটামুটি ভালো পরিমাণে এর থেকে লস। তো এই হচ্ছে বিষয়। এবার আপনারা এখানে অনেকে প্রেজেন্ট আছেন, অনেকে অনেক এক্সপিরিয়েন্স আছেন।
তো অনেস্টলি বলবেন, যখন জানতেন না, একদম যারা যখন মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমিও বলছি মধ্যে, যখন একদম সাবজেক্ট জানা ছিল না, একদম কমপ্লিটলি নিউ ছিল, বা যারা এখন নতুন একদম তারা ঠিক বাদে, তো সেই টাইমটাতে আপনারা র্যান্ডামলি ট্রেড করতেন, ইয়েস অর নো? মুখে বলতে পারেন যদি কেউ থেকে থাকে, একদম র্যান্ডামলি। ওকে ওকে, দুজন হাত তুলেছেন, ঠিক আছে। তো র্যান্ডামলি ট্রেড করার পর যখন আপনারা পোর্টফোলিও বা কোনো একটা স্ট্র্যাটেজির মধ্যে যখন ইনভলভ হয়েছেন, তখন কি এই যে যে পয়েন্ট গুলো বলা হলো, ঠিক আছে, মানে তখন সেটা সেটা ফিল হয়েছে যে অনেক স্ট্রেস কমে গেছে, বা এখন ঠিক মতো ভালো লাগছে, বা এখন ফিল গুড ব্যাপারটা, ঠিক আছে, এটা হচ্ছে কি? ইয়েস অর নো? যে টেনশনটা একটু, স্ট্রেস কমেছে? এনিওয়ান? মার্কেট যদি পড়ে তাও কি মানে মনে হয় যে মার্কেট যখন আজকে যেমন সাডেন ফল হলো বা এরকম ফল হয়, তো আগের মতো সেই প্যানিক সিচুয়েশনটা এখন তৈরি হয় আগের মতো? এনিওয়ান? প্যানিক তো হয় না, না কেউ তো প্যানিক করছেন না। ওকে না ওকে স্যার। ওকে। তো কেউ প্যানিক করার স্যার এখানে কোনো আপনি আছেন বলে প্যানিক হয় না। না না, আমি আছি বলে নয়, আমি ভগবান নই, প্যানিক তো হবেই সবারই, এটা পয়সার ব্যাপার। বাট হ্যাঁ, তবে প্যানিকের যে ইয়েটা মানে স্ট্রেস লেভেলটা সেটা তো কমেছে একটু, না যে এটা ওপরেই যাবে আলটিমেটলি, দেখেছি তো এরকম ব্যাপার, এই জন্য তো আমি দেখালাম প্রথমেই চারটে যে না এরকম হয় এটা মার্কেটে। হ্যাঁ শুভেন্দুবাবু, নয়েস আসছে, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, আমি শুনতে পাচ্ছি, নয়েস আসছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম, আপনি ফিরে কথা বলুন। তো যাই হোক, তো বিষয় হচ্ছে এটা, ওকে। তো আচ্ছা, দেন আমাদের আরেকটা বিষয় যেটা হচ্ছে র্যান্ডাম ট্রেডিং উইদাউট স্ট্র্যাটেজি। ঠিক আছে, উইদাউট স্ট্র্যাটেজিতে কি হয়? উইদাউট স্ট্র্যাটেজিতে যখন আমরা ট্রেড করি, র্যান্ডাম ট্রেড, তো তখন কি হয়? তখন রিস্কটা অনেক হায়ার হয়ে যায়। ফার্স্ট হচ্ছে ল্যাক অফ ডাইরেকশন মিনস যে কোনো ডাইরেকশন থাকে না, ডাইরেকশন লেস আমরা ট্রেড বা ইনভেস্টমেন্ট করি, যে কি হচ্ছে কোনো কিছুর কোনো খবর নেই, মানে র্যান্ডামলি, ঠিক আছে, এরকমই হয়। আপনারা জাস্ট মানে এটাকে রিলেট করুন, আপনাদের যারা ট্রেড বা ইনভেস্টমেন্ট করেছেন বা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা রিলেট করুন বিষয়টাকে, যে না এরকম হয় কিনা, ঠিক আছে, কথাগুলো জাস্ট নিন বিষয়গুলো, দেন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ এরকমই তো হয়। দেন এটা হাই রিস্ক, গেটার এক্সপোজার টু মার্কেট যেমন, আর এর ভোলাটিলিটি থাকে, তো এটা একটা রিস্কও অনেক বেড়ে যায়। দেন ইমোশনাল ডিসিশন কি হয়? অনেক সময় ট্রেড সাপোজ লসে চলে যাচ্ছে, একটু লস হলো, মানে আমার স্টপ লস নেই বা আমি সার্টেন ডেট বুঝতে পারছি না, তো আমরা ফটোফট পজিশন কেটে দিই। বা এরকম হয় যে অল্প প্রফিট হলেই আমরা বেরিয়ে যাই, যে আবার যদি লস না হয়ে যায়, এরকমই হয় কিনা, এটা মানে বলা হয় যে ইমোশনাল ইমোশনাল ডিসিশন আমরা নিয়ে ফেলি গ্রিড অ্যান্ড ফিয়ারের জন্য। গ্রিড মানে অল্প প্রফিটেই আমরা বেরিয়ে যাই, আবার অল্প লসেই আমরা এটাকে কেটে দিই, তাই তো? এরকম টাইপেরই হয়। তো এটা দেন কোনো অ্যানালিসিস থাকে না, কোনো রকমের কোনো ফান্ডামেন্টালস, টেকনিক্যাল বা ওভারঅল একটু ছোটখাটো অ্যানালিসিস, মানে খুব ডেপথ অ্যানালিসিস থাকে না, সেটা একটা প্রবলেম। দেন আনপ্রেডিক্টেবল পারফরমেন্স, মানে কোনো প্রেডিকশন থাকে না যে আহ, কতটা রিটার্ন আমি এখান থেকে জেনারেট করব, বা কতটা ক্যালকুলেশন হতে পারে, কতটা রিস্ক নেব, কত কোয়ান্টিটি নেব, মানে কিছুই কোনো মেনশন নেই। উইদাউট স্ট্র্যাটেজি, কমপ্লিটলি উইদাউট স্ট্র্যাটেজি। অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে নয়, আমাদের পার্সোনাল লাইফেও, আমাদের ফাইন্যান্সিয়াল লাইফেও আমরা উইদাউট স্ট্র্যাটেজি ছিল। আমি পার্সোনাল ফাইন্যান্সিয়াল লাইফ সম্বন্ধে অনেক রকম কথা আলোচনা করবো কামিং ক্লাসগুলোতে। রিয়েলি আমরা কোনো রকমের কোনো মানে একটা স্ট্র্যাটেজি বানাই না, যার ফলে আমরা কিন্তু আমাদের জীবনেও আমরা অনেক ঠকর খাই ট্রেডিং এর মধ্যে। ওকে, তো এগুলো হচ্ছে ফ্যাক্ট। এই ফ্যাক্ট গুলোকে মানে আমাদের বুঝতে হবে, আর এই ফ্যাক্ট গুলোকে আমাদের নিতে হবে। ওকে, যে দিস ফ্যাক্ট। ওকে, তো এই জায়গাগুলো থেকে আমাদের এলিমিনেট করতে হবে। তো ফার্স্ট আমরা কি করব? এবার কিছু যেটা প্রপার যদি স্ট্র্যাটেজি বেস যদি হয়, সেটা আমাদের কিভাবে আমাদের হেল্প করতে পারে, প্রপার স্ট্র্যাটেজি বেস। ওকে, তো প্রপার স্ট্র্যাটেজি বেস কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট হচ্ছে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। যে প্রপার স্ট্র্যাটেজি বেস ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বা এটা কি ধরনের হয়? এটার মধ্যে কি হয় যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা হয়, যে ইনভেস্টমেন্ট আমরা যে করব
সেটা কোন একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি থাকবে তার মধ্যে, ঠিক আছে, একটা ওয়েল ডিফাইন্ড স্ট্র্যাটেজি থাকবে এবং কিছু রুলস থাকবে যে এই রুলস গুলো মেনে চলতে হবে, যে এটা যদি এটা হয় তবে এটা আমরা এই পজিশন নেব, বা এটার মধ্যে আমরা বিশেষ করে যেমন আমাদের আমাদের যে স্ট্র্যাটেজি সেটা মোমেন্টাম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। তো এখানে মেইনলি আমরা ফোকাস করি যে কোন কোন স্টকের স্ট্রেংথ যে স্টক গুলোতে আছে সেই স্টক গুলোই আমরা মেইনলি নেওয়ার চেষ্টা করি, যে এই স্টক গুলোতে স্ট্রেংথ আছে। দেন আমরা কিছু ফান্ডামেন্টালস দেখি, স্টকে কোনো প্রবলেম তো নেই, যদি প্রবলেম থেকে থাকে পরবর্তী সময় আসে তো আমরা সেগুলো এক্সিট করে যাই। তো একটা ওয়েল ডিফাইন্ড একটা প্ল্যান আগে থেকে করা থাকে। দেন একটা রিস্ক ম্যানেজ করা হয়, যে প্রপার ভাবে সেটাকে ডাইভার্সিফাই মানে কি, যে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে অ্যালোকেট করা হয়, যে একটা সেক্টর পার্টিকুলার একটা বা দুটোতে নয়, এবং প্রপার ভাবে যে একদম কম মানে সংখ্যক স্টকে বা কোম্পানিতে নয়, আবার খুব বেশি পরিমাণে নয়, যে র্যান্ডাম মনে হলো যে একবারে 30টা 40টা 50 স্টক কিনে নিলাম সেটাও না, আবার একটা দুটো তিনটে কোম্পানিতে স্টক কিনি সেরকম না। একটা একটা প্রপার একটা প্ল্যানিং করে ডাইভার্সিফাই করা হয়, যে না 10 to 12 স্টক ইজ বেস্ট। তো এটাই কি হয় যে রিস্কটাও মোটামুটি ডাইভার্সিফাই করা যায়, দেন রিটার্নটাও মোটামুটি আসে। ওকে, যেহেতু মিউচুয়াল ফান্ড যখন নেওয়া হয়, মিউচুয়াল ফান্ডের ফান্ড হাউসেস গুলো কি করে, ফান্ড হাউসেসরা অনেক বেশি, মোটামুটি নিয়ার অ্যাবাউট 50-100 স্টক ওরা একসঙ্গে পোর্টফোলিওতে রাখতো, বাট ওখানে কি হয় যে ওরা ওভার ডাইভার্সিফাই করে, যার ফলে ওদের রিস্ক তো অনেকটা এলিমেন্ট হয়ে যায়, বাট রিটার্নটাও কিছুটা কমে যায়। বাট আমরা কি করি, আমরা চেষ্টা করি যে না মোটামুটি একটা প্রপার ভাবে ম্যানেজ করা। যদি একটা পোর্টফোলিও হয় তাহলে 10টা স্টক, দুটো পোর্টফোলিও হলে 20টা স্টক, ওভার ডাইভার্সিফাই সেটাও আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন হিসাবেও আমরা ডিভাইড করি। ওকে, দেন আমাদের একটা ইমোশনাল ডিসিপ্লিন আছে, যে প্রপার, যেহেতু এখানে স্ট্র্যাটেজি আছে, প্রপার একটা সিস্টেমেটিক ভাবে চলি, এর মধ্যে প্রপার রিসার্চ আছে, অ্যানালিসিস আছে। তো এর জন্য কি হয় যে আমাদের ইমোশনটা অত কাজ করে না। আমরা যদি মার্কেট ফলো করে, আমি আপনাদের মেসেজ করি যে প্লিজ ডোন্ট এক্সিট বা এক্সিট করবেন না, আমি অনেকবার অনেক রিকোয়েস্ট করি যে এক্সিট করবেন না। ওকে, তো বিষয়টা এখানে যে যদি র্যান্ডামলি একটা ভয় এসে গেল আপনার এক্সিট করে গেলেন, তো সেটা তো এক্সিট করার মতো জায়গা তৈরি হয়ে যায়, তো সেটা এক্সিট না করার জন্যই বারবার বলি। দেন এখানে কি ইনডেপথ অ্যানালিসিস থাকে। ওকে, আমরা ডিপলি একটা অ্যানালিসিস করি এন্ড কন্টিনিউয়াসলি আমরা এখানে মনিটরিং করি এবং অ্যাডজাস্টমেন্ট করি। আমরা এভরি মান্থ এটাকে দেখি, এবং আমি তো মোটামুটি আমি এভরিডে একটা দেখি, ওভারঅল এভরি উইক আমি এটা মানে একটা মনিটর করি যে না কি হচ্ছে না হচ্ছে, পারফরমেন্স ভালো হচ্ছে, বা কোন স্টকের ওভারঅল কন্ডিশনিং খারাপ হচ্ছে না ভালো হচ্ছে। যদি দেখা যায়, বা কি হয় যে আপনারা হয়তো বলবেন যে কিছু কিছু স্টক তো স্যার অনেকদিন মুভ করে না, এবার মুভ করে না, অনেক স্টকের টেন্ডেন্সি এরকম থাকে যে 1 মাস 1.5 মাস পরে আবার হঠাৎ মুভিং মুভিং মুভ শুরু করে। তো ওই কারণে সেটাকে মনিটর করতে হয় যে ওভারঅল কোনো সেই জায়গা থেকে খারাপ কিছু হচ্ছে না, খারাপ হলেও ইনস্ট্যান্ট রিয়াক্ট করা যায় না, একটু বুঝে তারপর আমরা রিয়াক্ট করতে হয়। ওকে, তো এই কারণে এটা এই যে প্রপার স্ট্র্যাটেজি বেস যে কাজটা, এর ক্যারেক্টারিস্টিক্স গুলো এগুলোই হয়, যে এইভাবে আমরা কাজ করলে এখানে কি হয় যে ম্যাক্সিমাম পোটেনশিয়াল থেকে গেইন করা। ওকে, না স্যার দুটো স্লাইড আমি খুব সাথে মানে ফাস্ট যাব, দেন আমরা ওকে এর যে কনসিকুয়েন্স গুলো আছে সেগুলো আমরা দেখবো। আহ, সেটা হচ্ছে একটা হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফিকেশন। ওকে, মোমেন্টাম ট্রেডিং ইনভেস্টমেন্টের ওকে ঠিক আছে। ট্রেন্ড আইডেন্টিফিকেশন, তো মোমেন্টাম ট্রেডিং যে আমরা যে ইনভেস্টমেন্ট করি, মোমেন্টাম ট্রেডিং নয় মোমেন্টাম ইনভেস্টমেন্ট, সেটা অ্যাকচুয়ালি কি, সেটার মেইন কারণ সেটা আমি জাস্ট একটু সংক্ষেপে বোঝাবো, দেন আমি দেখাবো আপনাদের। ফার্স্ট হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফিকেশন। তো এটা হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফিকেশন করতে সাহায্য করে, যে আমরা সরি ট্রেন্ড সাহায্য করে না, ট্রেন্ড আইডেন্টিফিকেশন করে আমরা স্ট্র্যাটেজি ডেভেলপ করি, যে এই স্টকে এখন একটা আপ ট্রেন্ড এর মতো যাচ্ছে এবং এর প্রাইসের যে মোমেন্টাম আছে সেই মোমেন্টামটা স্ট্রং আছে। তো এইটা আমরা ফার্স্ট আইডেন্টিফাই করি। দেন টাইমিং দ্য মার্কেট। ওকে, তো দেন মার্কেটকে টাইমিং করতে হয়। মার্কেট টাইম মানে যে সাপোজ যে মার্কেট নিফটি এখন কি কন্ডিশন আছে, দেন আমরা দেখবো যে এই স্টকটাকে আমরা নেক্সট 3 মান্থ টু 6 মান্থ বা 1 মান্থ বা সামথিং যতক্ষণ পর্যন্ত আমাদের স্ট্রেংথ থাকবে ততদিন পর্যন্ত হোল্ড করা। তো এবং তারপর সেটা যদি রিটার্ন দেয় সেই রিটার্নটাকে তখন আমরা বুক করা। তো এটা হচ্ছে প্রসেস, যে এটা টাইমিং করে এটা করা হয়। দেন আমরা রেগুলার অ্যাডজাস্টমেন্ট, যেটা আমি একটু আগে বললাম, রেগুলার অ্যাডজাস্টমেন্ট করা হয়। তো যার ফলে কি হয় যে যদি কোনো উইক স্টক থাকে বা কোনো কোনো স্টকে দেখা যায় পারফরমেন্স লো হচ্ছে, দেন সেই স্টকটাকে আমরা এক্সিট করে তার এগেনস্টে আমরা একটা নতুন একটা স্টক, মানে সাপোজ একটা স্টকের র্যাঙ্কিং করা হলো প্রথম ফার্স্ট মান্থে 1 to 10, দেন নেক্সট মান্থে যখন রিব্যালেন্স করা হচ্ছে বা রিভিউ করা হচ্ছে, রিভিউর সময় দেখা যাচ্ছে যে নিচের দিকে যে স্টক গুলো যেগুলো র্যাঙ্কিংটা কমে এসছে,
তার থেকে দেখা যাচ্ছে কিছু স্টক আছে, সেই স্টকগুলো ভালো র্যাঙ্কিং এ ভালো দেখাচ্ছে, যেহেতু তার স্ট্রেংথ, তার মোমেন্টাম, তার কিছু ফান্ডামেন্টাল ইমপ্রুভমেন্ট। তো সেই স্টক গুলোকে কি করা হয়, তখন ওই পোর্টফোলিওর মধ্যে আনা হয়, আর যেগুলোর মধ্যে উইক হচ্ছে সেগুলোকে বার করে দেওয়া হয়। তো এই প্রসেসটা মান্থ অন মান্থ এটাকে ফলো করে যাওয়া, যদি ফলো করে যাওয়া হয় তাহলে তার একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট আমরা দেখতে পাই। ওকে, তো সেটা আমি দেখাবো যে সেটা কিভাবে আসে। ওকে, দেন এটার এটার কি অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজেস গুলো কি কি আছে? অ্যাডভান্টেজেস গুলো হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে পোটেনশিয়াল পোটেনশিয়াল ফর হায়ার রিটার্ন। তো এটা এটা অলওয়েজ আপনারা দেখেছেন যে মার্কেটের যে রিটার্ন বা নিফটি যে রিটার্ন, তার থেকে এটার রিটার্ন অনেক বেশি হয়, অনেক বেশি হয়। ওকে, তো এটা সব থেকে বেশি। দেন এটা রিস্কটাকে রিডিউস করে, এটা আমি বললাম। দেন ইনফর্ম ডিসিশন নিতে পারি আমরা, একটা প্রপার ভাবে ডিসিশন নিতে পারি, এবং একটা কনসিস্টেন্সি আমরা মেনটেন করে চলতে পারি রেগুলার রিভিউ করলে, ঠিক আছে? তো যার ফলে কি হয়, এইগুলো সমস্ত কিছু অ্যাডভান্টেজ, যেগুলো আমরা র্যান্ডামলি যদি ট্রেড করি সেটা আমরা এখান থেকে দেখতে পাবো না। তো এটা হচ্ছে মেইন ব্যাপার। জাস্ট জাস্ট কতগুলো আমি জাস্ট কথা বললাম টপিক, তো বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে যদি আমরা র্যান্ডামলি কিছু করি, তো র্যান্ডামলি করলে কি হবে, র্যান্ডামলি করলে সেই রিটার্ন আমরা আনতে পারবো না। কিন্তু যদি আমরা একটা প্রপার স্ট্র্যাটেজি বেস কাজ করি, তাহলে আমরা রিটার্ন জেনারেট করতে পারবো। ওকে, তো আমি এবার একদম প্র্যাকটিক্যালি আপনাদের সমস্ত কিছু দেখাবো, এবং প্র্যাকটিক্যালি কিছু জিনিস আপনাদের গাইডেন্স দেবো, যেগুলো আপনাদের রিয়েল লাইফে কাজে লাগবে, এবং আপনারা কিভাবে রিভিউ করবেন, পোর্টফোলিও কিভাবে দেখবেন, বা আপনাদের গোল কেমন হওয়া উচিত, তো সেগুলো বিষয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝাবো এবং দেখাবো, এবং এগুলো খুব প্র্যাকটিক্যালি দেখবেন, বুঝবেন এবং অ্যাপ্লাই করবেন। ওকে, এবং খুব ইম্পর্টেন্ট বিষয়। ফার্স্ট আমরা দেখবো আমাদের আহ, যে পোর্টফোলিও, যেটা কি এখানে মোটামুটি নতুন, একদম নতুন কে কে আছেন, একটু হাত তুলবেন, একদম নিউ। আচ্ছা, দুজন আছেন, এই দুজন তো আমার ক্লাস মেম্বার। আচ্ছা, ওকে, তো আমি তাও একবার দেখিয়ে দিই পোর্টফোলিওটা। জাস্ট ওয়ান, আপনাদের কি করতে হবে, ওকে। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আছে এর মধ্যে, এই যেটুকু স্লাইড হয়েছে এর মধ্যে কোনো প্রশ্ন? না, কিছু সব বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন না? ওকে, হুম। আচ্ছা। এটা দেখা যাচ্ছে ওয়েবসাইট ব্রাউজার। ওকে, দেখুন এখানে কি আপনারা আমাদের আমাদের ওয়েবসাইট অনেকেই জানেন সবাই, যে উইল অ্যান্ড ইনভেস্টিং এ আপনারা যাবেন, বা willandinvesting.com করবেন, willandinvesting.com বা উইল ইনভেস্টিং করে সার্চ করতে পারেন। আমাদের একটা নতুন সাইট আন্ডার ডেভেলপমেন্ট আছে, ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনারা এখানে গিয়ে সার্চ করবেন। ফার্স্ট অফ অল আপনাদের অনেকেই হয়তো আহ, মানে বুঝতে পারছেন না যে এখানে কিভাবে লগ ইন করতে হয় বা কি করতে হয়, এটা আমি একটু জাস্ট পর দেখিয়ে দেবো। এখানে আপনাদের ফার্স্ট কাজ কি হবে। আচ্ছা, এখানে আসার পর এটা ওপেন টু অল, সবাই দেখতে পাবেন এই পেজটা। এই পেজটাতে হচ্ছে এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলটাতে কি মেনশন করা আছে যে দ্য মোমেন্টাম ইনভেস্টিং পোর্টফোলিও, যেটা আমি এত সুন্দর বোঝালাম। আমি যদিও ট্রেডিং আপনাদের শেখাই, সুইং ট্রেডিং এর গাইডেন্স, বাট এটা আপনাদের ব্যাক এন্ডে সবাইকে এটা করতে হবে, এবং এর পেছনে কারণটা কি সেটা আমি আসছি বলার পেছনে, যে আপনাদের গোল ক্রিয়েশন করা। ওকে, আপনারা একটা গোল ক্রিয়েট করবেন এবং গোলটাকে ফলো করবেন এবং দেখবেন কিভাবে কিভাবে গোলগুলো আমরা বানাবো। ওকে, তো এখানে চারটে পোর্টফোলিও আছে। একটা হচ্ছে ব্লু টেন মেইনলি যে স্টক মানে করা হয়েছে ব্লু চিপ কোম্পানি, সেই নামেই ব্লু 10। তো এই কোম্পানিটা, এটা হচ্ছে লার্জ ক্যাপ ওরিয়েন্টেড স্টক, মানে যে লার্জ ক্যাপ ওরিয়েন্টেড যে স্টক গুলো আছে সেখান থেকে সিলেক্টেড 10 স্টক। দেন মিড মানে মিড ক্যাপ 150 যে ইন্ডেক্স আছে, মিড ক্যাপ 150 ইন্ডেক্স। মিড ক্যাপ মানে যেটা লার্জ ক্যাপ হয়, লার্জ ক্যাপ মানে বড় কোম্পানি, বিগ কোম্পানি, মানে নিফটি 1 টু নিফটি 100 যে 100টা কোম্পানি আছে, 1 থেকে 250 পর্যন্ত যে 150টা কোম্পানি, সেটাকে ধরা হয় মানে মিড 10। এবার সেটা লার্জের থেকে একটু ছোট কোম্পানি, সেই কোম্পানিগুলো এগুলোকে কনসিডার করা হয় মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী, মানে যার মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি হবে সে বিগ কোম্পানি, যার কম হবে সে স্লো। এবং এটা এভরি 6 মান্থে এক্সচেঞ্জ এগুলোকে আবার নতুন করে শর্টিং করে, রিব্যালেন্স করে, মানে আমরা যেমন রিব্যালেন্স করি ওরাও রিব্যালেন্স করে, যে কোন স্টক গুলোকে মিডে রাখবে, কোন স্মলে নেবে। কোনো মিড ক্যাপ, কারণ কোনো একটা দেখা যাচ্ছে যে ছোট কোম্পানি, মিড ক্যাপ কোম্পানি, সে কোম্পানি যদি বড় হয়ে যায় সে তখন লার্জ ক্যাপে চলে আসতে পারে, এবং কিছু স্মল ক্যাপ কোম্পানি সেটাও মিড থেকে লার্জে চলে আসতে পারে। তো এটা হচ্ছে প্রসেস, এইভাবেই বড় হয়।
দেন স্মল ক্যাপ কোম্পানি হচ্ছে 250টা, নিফটি যে 250 যে ইন্ডেক্স আছে সেখান থেকে 10টা সিলেক্টেড কোম্পানি, এটা হচ্ছে নিফটি 251 থেকে 500 এই নাম্বারের মধ্যে থেকে যে 250 কোম্পানি, সেই 250 কোম্পানি থেকে সিলেক্টেড 10 স্টক। আর দেন মাইক্রো, সেটা হচ্ছে নিফটি 501, 501 থেকে 750 পর্যন্ত নিফটি মাইক্রো ক্যাপ। তো মেনলি আমি এই উপরে তিনটাকে বেশি প্রেফারেন্স দিই। এটা একটু যারা অ্যাডভান্স বা যারা একটু রিস্ক নিতে পারেন বা যারা মার্কেটে অনেকদিনই ইনভলভ আছেন তাদের আমি বলি তারা নিতে পারেন, কিছু পোর্শন আপনারা এখানে করতে পারেন। এবার আরেকটা গুড নিউজ যে আমি অনেকের কাছে ক্যাপিটাল অনেক কম, বিলো 50,000 ক্যাপিটাল অনেকের কাছে আছেন, অনেক ইয়ং এজের আমার ভাইরা আছেন, যারা ভাইরা বোনেরা যে যারা চাইছেন যে ইনভেস্টমেন্ট করার জন্য। তো আমি আহ, একটা প্ল্যানিং করেছি যে মিনিমাম 20,000 বা 25,000 পোর্টফোলিও বানানোর, এবং সেটার মধ্যে নিফটি ব্লু থেকে মানে নিফটি 500 এর পুরো স্টক থাকবে, সেটার মিনিমাম ইনভেস্টমেন্ট 20-25 হাজার থেকে করা যেতে পারে, ঠিক আছে, যেটা 50,000 এখন মিনিমাম আছে। সেটা আমি চেষ্টা করছি যে একদম যে স্টক গুলোর রেট কম, মানে রেট কম বললে কি হয়, রেট যখন বেশি হয় ভালো কোম্পানির রেট বেশি থাকে, বাট আমি চেষ্টা করবো যে ওটা ওটা বেশি বেসিক্যালি তাদের জন্য, আমি সবার জন্য বলতে পারবো না। ওটা রিটার্ন হয়তো 7 একটু কম আসতে পারে এর তুলনায়, কারণ ওখানে আমাকে ফিল্টার আরো বেশি করতে হবে যে যেটা স্টকের পারফরমেন্স অনুযায়ী না, স্টকের রেট কার কম সেটা আমাকে খুঁজতে হবে, সেই কম হিসাবে আমাকে সেটা ম্যানেজ করতে হবে। তো আমি ওটা তাদের জন্য দেবো, ওকে, তারা মোটামুটি শুরু করতে পারবে, অ্যাটলিস্ট শুরু করতে পারবে, যে তো রিটার্ন আসবে। দেন ধীরে ধীরে ক্যাপিটাল 50,000 হলে দেন তারা মুভ করতে পারে অন্য পোর্টফোলিওতে, ওকে। তো এই হচ্ছে চারটে কোম্পানি। এখানে ডেজ গেন দেওয়া থাকে যে আজকের দিনে কি গেন হয়েছে, এটা হচ্ছে মান্থলি গেন, মানে পুরো ওভারঅল মান্থ। এবার ডেজ গেনটা হচ্ছে 2 ডেজ ওপেন, সরি লাস্ট ডে ক্লোজ টু 2 ডেজ ওপেন, সেজন্য ডেজ গেন। এটা হচ্ছে লাস্ট মান্থ টু দিস মান্থ সেই পারফরমেন্স সেইভাবে মেজার করা হয়। তো যেহেতু আজকে 1 তারিখ, তো আজকে মার্কেট ডাউন ছিল, আজকে আমাদের চারটে পোর্টফোলিও ডাউন ছিল, তো ওভারঅল আজকে নেগেটিভে বন্ধ হয়েছে। বাট ওভারঅল পোর্টফোলিও যে গেন, এখানে টোটাল পোর্টফোলিও দেখতে পাবো যে পোর্টফোলিও কবে শুরু হয়েছিল, জানুয়ারি 2022-এ শুরু হয়েছিল এটা, দিন এটা এপ্রিল 2022-এ শুরু করেছিলাম, এটা এপ্রিল 2023-এ করেছিলাম, এবং এটা লাস্ট ইয়ার অক্টোবর 2023-এ করেছিলাম। তো এগুলো লাস্ট ইয়ারের পোর্টফোলিও, এটা 2022-এ, এই দুটো 2022 পোর্টফোলিও। তো ওভারঅল যদি দেখি যে এই পোর্টফোলিও টোটাল রিটার্ন 174%, এটা লার্জ ক্যাপ কোম্পানি গুলো ছিল। দেন মিড এ পর্যন্ত লাস্ট 2022-এর এপ্রিল থেকে শুরু করে এ পর্যন্ত 260%-এর কাছে রিটার্ন দিয়েছে, এবং এটাকে বলা হয় সিএজিআর, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। মানে আমরা শুধু ক্যালকুলেশন করলে হবে না, আমাদের দেখতে হবে যে ইয়ারলি কত রিটার্ন দিচ্ছে। এবার আমরা যখন এফডিতে এফডি বা অন্যান্য জায়গায় দেখি, আমরা আমরা খুঁজি ইয়ারলি কত দিচ্ছে। তো এখানে ইয়ারলি রিটার্ন, এটা মনে করো ইয়ারলি রিটার্ন, যে ইয়ারলি 8% হারে, মানে এইভাবে এই হারে রিটার্ন দিচ্ছে। 47.7 মানে 48 নিয়ার অ্যাবাউট, এটা 73, এটা 100% নিয়ার অ্যাবাউট। 100% মানে 72% রিটার্ন দিলে অলমোস্ট ডবল হয়ে যায় এক বছরে, বাট এটা তার থেকেও বেশি, ওকে। বাট এটা কিন্তু আমি বলবো না এটা রিয়েলিস্টিক অলওয়েজ চলবে, বাট যেহেতু মার্কেট লাস্ট 1-2 বছর ভালো রিটার্ন পারফরমেন্স ভালো ছিল, তো রিটার্ন ভালো পেয়েছি। আবার হয়তো মার্কেট যদি রিটার্ন ভালো না দেয়, ভালো না করে, তো রিটার্ন হয়তো কমে যাবে। বাট এটা দেখে এরকম ভাবেন না যে এরকম দিয়েছে বলে সবসময় এরকম চলবে। লাস্ট 1-2 বছরের নিফটি পারফরমেন্স খুব ভালো ছিল। আমি একটা প্র্যাকটিক্যাল কতগুলো জিনিস দেখাবো, তাহলে আপনাদের পুরো ছবিটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, যে কি হয়েছিল প্রথম থেকে। আচ্ছা, আমি একটু জাস্ট বলে দিই, এখানে পোর্টফোলিও ইনকর্পোরেট কবে হয়েছে সেটা, আর এটা হচ্ছে নিফটি এই টাইমে, মানে এই যে জানুয়ারি 2022 থেকে আজ পর্যন্ত যদি ক্যালকুলেশন করা হয়, নিফটি দিয়েছে 43%। এই 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 পোর্টফোলিও মানে একসাথে যদি মেজার করা হয়, তাহলে এটা 43% টোটাল রিটার্ন দিয়েছে নিফটি। আর আমি এখানে পাচ্ছি কত, সরি এই 174%। তো নিফটি থেকে কত বেশি পার্সেন্ট পেয়েছি, 130% ওই টাইমে। সেরকম এটা এপ্রিল, মানে এটা দেখেন দুটোই মনে হচ্ছে 43, কারণ কারণ জানুয়ারি তো নিফটি যে লেভেলে ছিল, এপ্রিলও নিফটি ঠিক সেই লেভেলেই ছিল, মানে আপ ডাউন করে। তো ওই জন্য এপ্রিল থেকে যদি ক্যালকুলেট হয়, তো সেটা এটা দিয়েছে 43%, বাট এটা দিয়েছে 260, মানে 216% এক্সট্রা রিটার্ন আমরা নিফটির থেকে বেশি জেনারেট করেছি, মানে মার্কেটের থেকে বেশি রিটার্ন। কি করে কিভাবে কেন করতে পেরেছি, কারণ আমরা ডিসিপ্লিন হয়ে কাজ করেছি। এবং আপনারা যদি এটা করেন, এই ডিসিপ্লিনটা অ্যাডপশন করেন, তো আপনারা ফিউচারে মার্কেট যা রিটার্ন দেবে তার থেকে অনেক বেশি রিটার্ন করতে পারেন। বাট এগুলো ফাস্ট হবে না, কিন্তু এটা আপনাকে স্লো যেতে হবে, স্লোলি 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 অ্যান্ড গ্রাজুয়ালি, দেন দেখবেন এখান থেকে একটা বড় বেনিফিট আপনারা পাবেন, ওকে। এর মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, সেটা আমি দেখাবো আপনাদের যে কত আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে ছিল, ওকে। তো এ পর্যন্ত ক্লিয়ার একদম যারা নতুন তাদের জন্য, যে এটা কি বিষয়টা। এই টেবিলটা আপনি প্রত্যেকদিন আমি শেয়ার করি বা শেয়ার করা হয়, তো আপনারা বুঝে যাবেন যেটা ব্যাপারটা কি, কিভাবে আমরা গ্রো করছি ধীরে 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 ধীরে, মান্থ অন মান্থ মান্থ অন মান্থ আমরা কি করছি, ওকে। এটা হচ্ছে তার একটা পুরো রিফ্লেকশন, ওকে। এবার আমরা এই নিফটি পোর্টফোলিও ডিটেলসে দেখুন। পোর্টাল দেখুন, এটা আমরা 2023-এর দেখতে পাচ্ছেন নাকি আপনারা স্ক্রিন, হ্যালো,
ওকে ওকে, দেখা যাচ্ছে না? দেখুন এটা কি নিফটি 2023 লুক ব্যাক, মানে আমি একটা পাঠিয়েছিলাম অনেকদিন আগে। তো এখানে 2023-এ যদি আমরা পোর্টফোলিওতে ইনভেস্ট করতাম তো আমাদের কিভাবে কিভাবে রিটার্ন দিয়েছিল, তো সেটা এখানে মেনশন আছে। দেখুন এটা হচ্ছে 2023-এর জানুয়ারি থেকে, যদিও এর আগে থেকে পোর্টফোলিও ছিল 2022 থেকে, সেটা আমার সাথে তাই কোনো মেনশন করা নেই। তো এখানে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি। আপনারা যদি মোবাইলে থেকে থাকেন আমি এটাকে জুম করে দিই একটু, দেখা যাচ্ছে এবার পরিষ্কার? এখানে কি হচ্ছে, এটা হচ্ছে নিফটি 50 যে রিটার্ন, ইটিএফ এর রিটার্ন অনুযায়ী নেওয়া হয়েছে। নিফটি 50 একটা রিটার্ন, যে ইটিএফ এ যদি আপনি ইনভেস্ট করতেন সেটা জানুয়ারি 3-তে কত দিয়েছে, জানুয়ারিতে কত দিয়েছে 23, ফেব্রুয়ারিতে কত, এভাবে মান্থ অন মান্থ। এটা হচ্ছে নিফটি 50, এটা হচ্ছে ব্লু টেন যেটা বললাম আমাদের ব্লু টেন পোর্টফোলিও, এটা হচ্ছে মিড টেন পোর্টফোলিও। স্মল, এটা মাইক্রো। স্মল মার্চ 23 থেকে শুরু করা হয়েছিল, আর মাইক্রোটা অক্টোবর থেকে শুরু করা হয়েছিল। ওকে, এবার দেখুন এখানে নিফটির যে রিটার্ন মান্থ অন মান্থ, আমরা যেমন ওখানে দেখেছিলাম একটা গ্রাফে, এই যে গ্রাফটাতে। ওকে, তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি মান্থ অন মান্থ কি রিটার্ন দিয়েছে। এখানে মান্থ অন মান্থ দেখতে পাবেন এখানে, যে মান্থ অন মান্থ কি দিয়েছে, যে 2.45। তো 2.45, ঠিক আছে, এই একই সেম 1 পয়েন্ট, এই যে যেমন -2.2303, -2.03, একদম সেম। তো এটা হচ্ছে নিফটি পারফরমেন্স। এবার যদি সাপোজ মনে করুন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন এখানে নিফটিতে, বা নিফটি ইটিএফ করেছেন, তো 1 লাখ টাকা আপনি যখন ইনভেস্ট করেছেন, জানুয়ারি মাসের শেষে গিয়ে আপনার 1 লাখ টাকার ভ্যালু কতবার দাঁড়াবে? 2.25% নেগেটিভে যেহেতু বন্ধ হয়েছে, তো আপনার পোর্টফোলিও ভ্যালু দাঁড়াবে কত? 97,550, মানে এই টাকা ভ্যালু হয়ে যাবে। মানে এই কনসেপ্ট গুলো আপনারা নতুন হোক বা পুরনো হোক, বিষয়গুলো দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। এগুলোর উপর আজকে আমি অনেকটা ডিটেলসেই বোঝাবো। তো এটা আপনার ভ্যালু কমে যাচ্ছে, দেন আরো পড়ে যাচ্ছে মার্কেট, ফেব্রুয়ারিতে পড়েছে, তো ভ্যালু কত হলো? ভ্যালু আরো কমে গেল, কত হয়েছে? 95,000। দেন দেখুন মার্চ মাসে ছোট্ট একটা জাস্ট রিকভারি বা কনসলিডেট, কিছু নো রিটার্ন, তো 95,000, মানে আপনার 5 লাখ টাকা কমে যাচ্ছে। বাট ব্লু টেনে যদি আপনারা ইনভেস্ট করতেন, তো এখানে দেখুন কি হচ্ছে, ব্লু টেনে ইনভেস্ট করলে এটার ভোলাটিলিটি আরো বেশি ছিল। যাই হোক, এই মান্থটা একটা এক্সেপশনাল মান্থ ছিল, যখন আমাদের মানে পোর্টফোলিওতে আদানি স্টক ছিল। এবার আদানি কোম্পানি হঠাৎ করে একটা হিডেনবার্গের রিপোর্ট আসে, দেন আদানি স্টক গুলো সাডেন ফল করে, মানে 2-3 দিনেই প্রায় 40-50% ফল করে যায়। তো ব্যাপারটা গ্রাফ তো সময় লাগে, তো আমরা তো এরকম না যে আজ রিপোর্ট এলো বেরিয়ে গেলাম, ব্যাপারটা বুঝতে হয় যে কি হচ্ছে না হচ্ছে। নাহলে অনেকবারই এরকম কেস হয়, আবার রিকভার করে যায়, দেন আমরা মানে লস বুক করে আমাদেরকে বেরোতে হয়। তো প্রথম মাসে যদি আপনি এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করতেন, তো আপনার 15,000 টাকা কমে যেত, প্রায় নিয়ার অ্যাবাউট 14,000। তো 85,890 টাকা ভ্যালু থাকতো আপনার এন্ড অফ দা মান্থ। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? এবার তারপরে আরো পড়তো 3%, এ পড়েছে 2%, এ 3%, 83,000 টাকা। দেন দেখুন 83 টাকা, মানে আপনি প্রথম 3 মাসে আপনি ফিল করুন যে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, আমি একদম নিউ, ভেরি নিউ। বাট ভেরি নিউ হওয়ার পর কি হচ্ছে, যে উইদিন 3 মান্থ আমার পোর্টফোলিও ভ্যালু কমে যাচ্ছে। তো আপনি স্বাভাবিক ভয় পেয়ে যাবেন, যেহেতু আপনি একদম নতুন, নিউ টু মার্কেট, তো ভয় পাওয়ার মতো বিষয়। এটাই স্টক মার্কেট, এভাবে চলে, ভয় পেয়ে যাবেন। এবার আপনারা অনেকেই ভয় পেয়ে যান, কারণ এখানে যদি কোনো স্ট্র্যাটেজি না থাকে, কোনো ডিসিপ্লিন না থাকে, কিছু না থাকে, তখন আপনারা ভয় পেয়ে যাবেন। বা আমিও যদি আপনাকে পোর্টফোলিও দিই, বা কেউ সাপোজ জানুয়ারিতে নিল, সে উইদিন 2-3 মান্থ এসে ভয় পেয়ে যাবে, সে বলে না এই এনার তো পোর্টফোলিও চলে না, এই তো পুরো portfolio, আমার টাকা পয়সা সব চলে চলে গেল, ডুবে গেল, একদম চলিত ভাষায়, ঠিক আছে, সব গেল। এরকমই হয়, তাই তো? তো এটাই হবে। দেন দেখুন এপ্রিল মাসে মার্কেটও রিকভার করে। এর মধ্যে আদানি ছিল, তো এর মধ্যে তো আদানি ছাড়া অন্য stock বলে এটা রিকভার করে। কিন্তু আমাদের পোর্টফোলিও রিকভার করে, তো আমাদের যে ভ্যালুটা, এটা 83 থেকে কত হয়ে যায়, 7% রিটার্ন আসে, তো 89। দেন 3% মানে 92, দেন 4% এটা। দেন জুলাই মাসে গিয়ে, জুলাই মাসের এন্ডে গিয়ে 1,01,000, মানে আপনি জানুয়ারি মাসের 1 তারিখে ইনভেস্ট করেছেন, আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইতে গিয়ে আপনার সেই টাকা রিকভার হয়েছে, মানে আপনি সেই লেভেলেই আছেন, মনে করুন একদম সেম লেভেলেই, মানে মানে জাস্ট 1 লাখ টাকা। তো আপনার মনের মধ্যে তো বিশ্বাস থাকবে না, বিলিভ থাকবে না যে কি হলো। এদিকে নিফটি, তখন ভাববে না যে নিফটিতে যদি ইনভেস্ট করতাম, নিফটি তো হতো আমার 1,09,000 টাকা, বাট আমার এখানে হচ্ছে 1,01,000 টাকা, আমি নিফটির থেকে আন্ডার পারফর্ম করছি, তাই না? বাট এটা কাজ করে যখন আপনি লঙ্গার টার্ম, ধীরে 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 আপনি যত টাইম এখানে দেবেন, তত ধীরে 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 আপনার কি হবে, এই রিটার্ন। দেন আবার দেখুন আগস্ট মাসেও হিসাব মতো আগস্ট মাসে আবার পড়ে যায়, মানে আপনি আবার পড়ে যায়, আপনি আবার সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট আপনার মানে মাথার মধ্যে ঢুকবে যে কি হলো, কি হচ্ছে।
8 মাস ধরে কোনো ইনকাম নেই, কোনো রিটার্ন নেই। তো মার্কেট এরকমই চলে। গত বছর 2023-এ 2022-23-এ কোনো রিটার্ন ইভেন ছিল না। ওকে, তো আমি এই ফ্যাক্টটা আপনাদের বুঝতে হবে, এটা কিন্তু সময় কিন্তু ইন ফিউচারও আসবে। ওকে, তো এটাকে আপনাদের সেই পেশেন্সটা ডেভেলপ করতে হবে যে না, এই সিচুয়েশন কিন্তু ইন ফিউচারও আসতে পারে। যেরকম মার্কেট দৌড়াচ্ছে বলে অলওয়েজ দৌড়াবে এরকম কিন্তু হবে না। এই ফ্যাক্টটা, এই সত্যটাকে জানতে হবে। দেন দেখুন কি হয় তারপর। সেপ্টেম্বর মান্থে রিকভার করে 7%, দেন 1% আবার দেয় এটা। দেন দেখুন নভেম্বর মাসে কত বড় রিটার্ন, 18%। অ্যান্ড দেন ডিসেম্বর মাস মানে 12.51%। তো ওভারঅল যখন দেখেন তো এখানে 26 হয়ে যেত 1,24,000, দেন 1,41,000। ঠিক আছে, তাহলে আপনার হোল ইয়ারে আপনি কত রিটার্ন জেনারেট করলেন? 41%। মানে আপনি 1,00,000 টাকা ডিপোজিট রেখেছিলেন, তার ভ্যালু হয়ে গেল, তার ভ্যালু হয়ে গেল 1,41,000 টাকা, মানে 41,000 টাকা প্রফিট। ওকে, তো মার্কেট এরকম সি স আছে। ওকে, মার্কেট কখনো কিন্তু একদম পুরোপুরি ওপরে যাবে এরকম হবে না, এর মধ্যে আপস এন্ড ডাউন চলতে থাকবে। এই জায়গাটাকে বুঝতে হবে। ওকে, তো নিফটি থেকে দেখুন আপনি এখানে আউট পারফর্ম করে গেলেন। আপনি কত করলেন এখানে এই বছরে হিসাবে 40, আর নিফটি যেখানে দিয়েছে 19%, 19-20%, আপনি প্রায় 42%। যদি মিড করতেন, মিডিও ঠিক ড্র ডাউন ছিল, বাট এর মতো এতটা ছিল না যেহেতু এখানে আদানি ছিল না। বাট এটাও আপনি করলে এটা আপনার প্রায় 4 মাস পরে গিয়ে সেম জায়গায়। বাট এটা করতে থাকলে মিডে আপনার ওভারঅল 80%, নিয়ার অ্যাবাউট 78%, 80% আপনার 2000 মানে 23-এ আমাদের রিটার্ন ছিল, 2023-এ আমাদের রিটার্ন ছিল। ওকে, 78%। স্মল ক্যাপ আমরা শুরু করি এপ্রিল থেকে, মার্কেটও খুব ভালো হতে থাকে। দেখুন এই লাস্ট 1-2 মানে এপ্রিল থেকে শুরু করে মানে 9 মাসে এটাও 73% রিটার্ন দেয়, এবং এটাও 3 মাস 28% রিটার্ন। এটা ছিল 2023-এর ঘটনা। দেন 2024-এ মানে যদি মানে সরি, এটা 2023-24, আমি 24-এর ঘটনাটা দেখাই। 24-এর এ পর্যন্ত 23-24 আছে, সরি এটা 24 হবে। ওকে, 24। তো 2024-এ কি হয় দেখুন। 24-এ যদি আপনি এখানে ইনভেস্ট করতেন, মানে 2024-এর জানুয়ারি মাসে, এটা 23-এ ছিল, এবার 24-এ, মানে আপনি নতুন করে শুরু করলেন, পোর্টফোলিও নিলেন বা একটা নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করলেন, আপনি নিজেও করতে পারেন আমার কাছ থেকে শিখে বা নিজে শিখে। তো তাতে কি হতো, এটা আফটার জুলাইয়ে এটার ভ্যালু মানে জুলাই মাস পর্যন্ত নিফটি পর্যন্ত রিটার্ন দিয়েছে নিয়ার অ্যাবাউট 15%। ওকে, সেখানে আমাদের ব্লু যে 10 যেটা, সেটা আপনি যদি ইনভেস্ট করতেন এটা ড্র ডাউন হয়নি, মানে প্রত্যেক মাসেই ভালো রিটার্ন দিয়েছে, তাতে আমাদের 45%। মিডে যদি করতেন তাহলে হতো 50%, স্মলে করলে 47%। এর মধ্যে নেগেটিভ একটা ছিল। আর মাইক্রো এবছর ভালো পারফরমেন্স করেনি, বাট মাইক্রো কিন্তু লং টার্মে চলে। এবার আমাদের স্ট্র্যাটেজি অনেক চেঞ্জ হয়েছে, তো তাতে এখানে 22%। তো ওভারঅল দেখতে পাচ্ছেন যে ওভারঅল আপস এন্ড ডাউনস কিন্তু থাকবে। মানে এটা কিন্তু ভাববেন না যে প্রত্যেক মাসে আসবে, বা আপনি ইনভেস্ট করলেন, দেন 2 মাস 4 মাস 6 মাস 8 মাস হতে পারে যে আপনার পোর্টফোলিও গ্রো করছে না বা রিটার্ন নাও আসতে পারে। বাট পেশেন্স হারালে চলবে না, পেশেন্স আপনাকে ইনভেস্ট করতে হবে। এই জন্যই সবসময় আমি এই কথাটাই বলি যে আপনারা যদি এটাকে মনে করেন যে অ্যাজ এ ইনকাম, তো ইনকাম কিন্তু আপনাদের এখানে রেগুলার ইনকাম দেবে না। আপনার 8 মাস কোনো ইনকাম দেবে না। আর আপনি যদি ট্রেড করেন বা যা কিছু করেন, তখন আপনার কি ফিল হবে যে আমি আমার আমি এরপর ডিপেন্ডেন্ট। ফুললি ডিপেন্ডেন্ট হলে আপনার ইনকাম আসবে না, তো আপনি আপনি কি হবেন, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আর তখন আপনি আরো অনেক মানে আপনার ট্রেডিং উল্টোপাল্টা হবে, বা আপনি তখন ঠিক মতো ইনভেস্ট করতে পারবেন না, কারণ আপনার টাকা তো দরকার, তাই না, আপনার যদি খরচ তোলার জন্য। তো সেই জন্য এটা ফুল টাইম মানে শুরুর দিকে ফুল টাইম ইনভেস্টমেন্ট বা ফুল টাইম ট্রেডিং, এই কনসেপ্টটা মাথায় আনলে হবে না। একটা কিছু না কিছু একটা প্রফেশন, যদি যারা ইয়ং এজ তাদের জন্য বলি, তারা কোনো ফ্রিল্যান্সিং কাজ বা কিছু যেখান থেকে অ্যাক্টিভ ইনকাম করে প্যাসিভে সেটা কনভার্ট করতে হবে। আমি একটা দিন অন্যদিন প্যাসিভ আর অ্যাক্টিভ নিয়ে একটু নিয়ে বোঝাবো। ওকে, আজকে পোর্টফোলিওটা বিষয়টা ব্যাপারটা ক্লিয়ার হই। দেন এবার 2030 থেকে দেখুন, যদি ওভারঅল যদি দেখতেন তাহলে এই পর্যন্ত দেখুন 2023 থেকে নিফটি রিটার্ন দিয়েছে 37%, এবং সেম গ্রাফে এটা হচ্ছে 106%, প্রায় ডবল হয়ে গেছে। মানে 1 লাখ টাকার ভ্যালু আপনার 2000 যদি সরি 2023-এর জানুয়ারিতে আপনি ইনভেস্ট করতেন, তাহলে ওভারঅল আপনি এ পর্যন্ত জুলাই মাস পর্যন্ত 2,06,000 হতো। মিডে যদি করতেন তাহলে আপনার এখন ভ্যালু হতো 2,68,000। ওকে, যদি ফিক্সড ভ্যালু, মানে এটা ফিক্সড ভ্যালু। স্মলে করলে 2,55,000, 155%। ওকে, আর মাইক্রোতে তো এখান থেকে শুরু হচ্ছে, তবে 57। তো এই টাইপের আপনার ভ্যালু ক্রিয়েট হতো। তো এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, তো এইভাবে আমাদের ইনভেস্টমেন্ট মানে কাজ করে। ওকে, এবার আপনাদের কি করতে হবে, এবার আপনাদের স্ট্র্যাটেজি কি বানাতে হবে, কিভাবে আপনার স্ট্র্যাটেজি বানাবেন। ফার্স্ট অফ অল, আপনারা অনেকেই যারা পোর্টফোলিওতে ইনভেস্ট করেন, আপনারা একটা জিনিস মেনশন করেন যে আপনারা পোর্টফোলিওতে দেখছেন যে ইনভেস্টমেন্ট ভ্যালু, একটা ইনভেস্টেড ভ্যালু থাকে আর একটা হয় কারেন্ট ভ্যালু। আর ইনভেস্টমেন্ট থেকে যে কারেন্ট ভ্যালু বেশি থাকে তাহলে সেটা হয় প্রফিট, আর ইনভেস্টমেন্ট থেকে কারেন্ট ভ্যালু যদি কম থাকে তাহলে সেটা হয় লস, তাই তো।
এইভাবে আপনারা মোটামুটি মেজার করেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি একদম মেনশন করে দিই এখানে লিখে, তাহলে আপনাদের আর একটু সুবিধা হবে। দু রকমের ভ্যালু থাকে, একটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ভ্যালু, তাই তো? ইনভেস্টমেন্ট ভ্যালু, ইনভেস্ট, ওকে, ইনভেস্টমেন্ট ভ্যালু দেখতে পাচ্ছেন তো সবাই, নাকি একটু বড় করতে পারো? ইনভেস্টেড ভ্যালু, ওকে। আর দেখা যাচ্ছে যারা মোবাইল স্ক্রিনে আছেন তারা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে ওকে। ইনভেস্টেড ভ্যালু, সাপোজ এটা ইনভেস্টেড ভ্যালু, সাপোজ আপনি 1 লাখ ইনভেস্ট করেছেন, আপনি 1 লাখ ইনভেস্ট করেছেন, 1 লাখ, ভাই এক্সেলে করলেও হতো, যাই হোক আমি এখানে করে দিচ্ছি। 1 লাখ ইনভেস্ট করেছেন, ঠিক আছে? তো 1 লাখ যদি আপনি ইনভেস্ট করেন, তো এখন এটাকে আরেকটা হয় কারেন্ট ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু বা কারেন্ট ভ্যালু, একই ব্যাপার, প্রেজেন্ট ভ্যালু। তো প্রেজেন্ট ভ্যালু আপনার আছে 1,25,000, ওকে। তো এটা যদি প্রেজেন্ট ভ্যালু, তো আপনার এটা কি হবে তাহলে? এটা হবে গেন, এটা হবে গেন। কি হবে? গেন হবে এটা মাইনাস এটা, 25,000 টাকা আপনার গেন, তাই তো? তো এটা আপনার দেখেন, আর এটার আপনার পার্সেন্টেজ যদি বার করি তাহলে আমরা কি দেখবো যে এটা ডিভাইড বাই এটা, তো এটা হচ্ছে 25%, ওকে। তো এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ হিসাবে, পার্সেন্ট হিসাবে। এবার সিস্টেমেটিক ভাবে আপনাদের এগোতে হবে, অ্যাপ্রোচ হতে হবে কি, আগে ফার্স্ট অফ অল আপনি ব্যাপারটা বুঝে নিন ভালো করে, যে কি কি অ্যাপ্রোচ আপনাদের হতে হবে। ফার্স্ট অফ অল আপনাদের অ্যাপ্রোচ হতে হবে যে এক সেকেন্ড, এত সময় পরে, ওকে। তো কাকে, ওকে। তো এবার কি হবে দেখুন, এটা আমার 25%। এবার আপনাদের ফার্স্ট গোল হতে হবে যে আপনারা যখন ইনভেস্টমেন্ট শুরু করছেন, স্টার্টিং এ, একদম স্টার্টিং, ওকে, স্টার্টিং এ আপনাদের স্ট্র্যাটেজি হবে যে আমরা, আপনারা ইনভেস্টমেন্ট করছেন একটা পার্টিকুলার অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটাকে একটা জায়গায় মার্ক ডাউন করবেন, ওকে, যে ইনভেস্টমেন্ট কি করলাম এটা আমি আরেকটা জায়গায় লিখি, ওকে। ফার্স্ট হচ্ছে আমরা একটা মান্থ বা ডেট দেবো, ডেট, এখানে ডেট দেবো, ডেট। এভাবে আপনারা একটা ট্র্যাক করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ইনভেস্ট, ওকে, ইনভেস্ট আর হচ্ছে উইথড্র। এবার আপনারা সাপোজ একটা ডেট দেবেন, সাপোজ মনে করুন একটা কোন একটা ডেট দিলেন, যেটা হচ্ছে 2000, আমি 2024-এর এক্সাম্পল, জানুয়ারি মাসে আপনার টাকা ইনভেস্ট করেছেন, জানুয়ারি, যে মনে করি 5th জানুয়ারি, 5th 1 4, ওকে। এই সময় আপনি একটা ইনভেস্ট করলেন, সাপোজ মনে করুন এখানে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন, আর এখানে আবার আপনার ব্যালেন্স, কারেন্ট মানে টোটাল ব্যালেন্স বলুন, যেমন ওই যে আমাদের ব্যাংকের স্টেটমেন্ট আসে না, সেম স্টেটমেন্টের মতো ব্যালেন্স হবে এরকম। এবার আপনার ব্যালেন্স হবে এটা মাইনাস এটা, আর এটা হবে হচ্ছে এটা প্লাস এটা মাইনাস, এটা আমাদের ডেট, এটা আমরা এখানে ডেট দেবো। এটা আপনার একটা খাতায় বা এক্সেল শিট যদি করতে পারেন তো খুব ভালো হয়, এক্সেল শিট ডাইরেক্ট হয়ে যায়। তো এইভাবে আপনারা মেনশন করবেন যে আমরা কবে কবে কত টাকা ইনভেস্ট করছি, ব্যাপারগুলো বুঝুন, এগুলো খুব প্র্যাকটিক্যাল এগুলো, কারণ এগুলো আপনাদের পুরো একদম ডিসিপ্লিন বানিয়ে দেবে, যে কিভাবে আপনারা পোর্টফোলিওতে ইনভেস্ট করবেন, কিভাবে ট্র্যাক করবেন। আপনারা অনেকে জিনিসটা করেন না, ভুলিয়ে ফেলেন, যে কি হয় অনেকে আমাকে জিজ্ঞেস করেন, স্যার আমার তো পোর্টফোলিও রিটার্নটা অনেক কমে গেল, কমে কেন হয়ে যাবে, কমে তো যাওয়ার কথা না, তাই না? তো এই জায়গাগুলো একটু মেনশন করতে হবে। এবার আপনারা, আমরা যখন ইনভেস্ট করি, ইনভেস্টও করি, আমরা উইথড্র করি, বোথ সাইড করি। আমাদের কিছু টাকা দরকার হলে আমরা উইথড্র করি ইনভেস্টমেন্ট থেকে, মানে আমাদের ব্রোকিং অ্যাকাউন্ট থেকে। তো আমরা কি করবো, ফার্স্ট অফ অল আমরা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট গুলোকে ক্যালকুলেশন করবো, যে আমরা কবে কবে ইনভেস্ট করছি এবং কবে কবে উইথড্র করি, সেটা আমরা নোট করবো। সাপোজ আমরা 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, দেন আমরা আবার একটা কোনো একটা টাইমে ফেব্রুয়ারি মাসে একটা করলাম, সাপোজ মনে করুন আহ ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি 7 তারিখ আর একটা আমরা আবার 20,000 টাকা ইনভেস্ট করলাম, 20,000 টাকা, 1,20,000 টাকার আপনার ভ্যালু হয়ে যাবে, ওকে। তো এবার আবার মনে হচ্ছে 7 তারিখের পর আমার কিছু একটা টাকা আসতে পারে, তো আমরা
22 তারিখ নাগাদ আমরা এখান থেকে আবার 25,000 টাকা উইথড্র করে নিলাম। তো আমার অ্যামাউন্ট হয়ে যাবে, এটা হচ্ছে ব্যালেন্স, এটা হচ্ছে ব্যালেন্স ব্যাপারটা। এবার আমি কি বলছি ব্যাপারটা বোঝাতে চাইছি। এবার আপনারা নর্মালি কি দেখছেন যে প্রেজেন্ট ইনভেস্টমেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু, এটা তো আমার গেইন, এটা অ্যাকচুয়াল গেইন না। গেইনটা আপনাদের অলওয়েজ, তা তো আপনি কি করবেন যে এই ট্র্যাক করবেন যে আমি কত টাকা আলটিমেটলি আমি ইনভেস্ট করেছি, কত টাকা আলটিমেটলি মানে ডিপোজিট মাইনাস উইথড্র, মানে কত টাকা ইনভেস্ট করেছি মাইনাস উইথড্র করেছি, সেটা হচ্ছে আমার নেট নেট ডিপোজিট। তাই তো? ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে না তো কারো? হ্যালো, কোনো কোশ্চেন থাকলে না না স্যার অসুবিধা হচ্ছে আপনার না। কনসেপ্টটাকে বুঝুন। হ্যাঁ, সবাই সবাই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন যে কি হচ্ছে এইটা আপনাদের পোর্টফোলিওতে। এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা কি করে আমাদের ক্যাপিটাল, আমাদের গোল হবে যে আমি আমার 1 লাখকে কি করে 2 লাখে, কি করে 5 লাখে, কি করে 10 লাখে, দেন ধীরে 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 আমরা এই গোল তৈরি করবো। আমাদের গোল হতে হবে শুধুমাত্র রিচ হওয়া, ওকে, ওয়েলথ ক্রিয়েট করা, ইনকাম নয়। ইনকাম এই বিষয়টা বুঝতে হবে ভালো করে। আমি সবসময় বলি, আমি সাইকোলজিক্যাল অনেক ক্লাস নেব, ঠিক আছে, ইনকাম নয়, নট ফোকাস অন ইনকাম, বিকজ ফোকাস অন নেটওয়ার্ক, ওয়েলথ ক্রিয়েশন, নেটওয়ার্ক। যারা রিচ পার্সন হয় না তারা ইনকাম ফোকাস করে না, কে কি চাকরি করে, কার কি প্রফেশন, ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে আপনার নেটওয়ার্ক কত আছে। আমি একটা কোটেশনকে আগের দিন পাঠিয়েছিলাম, তো নেটওয়ার্কটা ম্যাটার করে, ওকে, ওয়েলথটা ম্যাটার করে, ইনকাম ম্যাটার করে না। ইনকাম আজ আছে কাল নাই থাকতে পারে, ওয়েলথ যদি একবার বিল্ড হয়ে যায় ওটা তো তাড়াতাড়ি ভাঙে না, ওটা থেকে যায়। এবং ওয়েলথ যে তৈরি করতে পারে তার ওয়েলথ ডিস্ট্রয় হয় না। কারণ কেউ লটারি টিকিট পেলে, লটারি টিকিট উইনার যারা হয় তারা তাদের মধ্যে তারা পার্সোনাল ফাইন্যান্স বোঝে না, তারা আফটার 2-3 ইয়ার্স 5 ইয়ার্স তারা কি করে সব টাকা নষ্ট করে ফেলে, সে আগে পজিশনে চলে যায়। বাট যে ওয়েলথ ক্রিয়েট করতে বোঝে, ঠিক আছে, সে কিন্তু কখনোই তার মানে ওয়েলথ যদি পুরো সবকিছু ডিস্ট্রয় করে ফেলে সে আবার আগের জায়গায় ফিরে আসে, মানে সে কিন্তু রিচ হয়ে যায়। তো ওয়েলথ ক্রিয়েশনের দিকে ফোকাস করতে হবে, অলওয়েজ অ্যাসেট বিল্ড আপ করতে হবে। অ্যাসেট লাইবিলিটিস কি এগুলোর উপর আমি ক্লাস নেবো, বোঝাবো। এইগুলো সব থেকে বড় বোঝার বিষয়, আমাদের স্টক মার্কেট অনেক পরে, আগে এগুলো বুঝতে হবে। ক্লিয়ার? তো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে 95,000, এবার আমরা কি করি, সাপোজ আমরা যখন এই যে যখন আমরা একটা সার্টেন টাইমের 25,000 যখন আমরা গেইন হলো, তো আমরা কি করছি এবার, এই সাইডটা ভুলে যান, হ্যাঁ, এই দিক, লেফট এই রাইট সাইডটা ভুলে যান, এই দিকটা ফোকাস করুন, লেফট সাইডটা ফোকাস করুন। আমরা ইনভেস্ট করলাম, 25,000 গেইন হলো, তো আমার ভ্যালু হয়ে গেল 1,25,000 টাকা। এবার কি হয়, আমরা যখন বুক করি, সাপোজ আমার প্রফিটটা বুক করলাম, তখন কি হয়, তখন বুকিং অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মানে প্রেজেন্ট ভ্যালুটা, এই যে প্রেজেন্ট ভ্যালু, এটা এই ভ্যালুটা, এই ভ্যালুটা কি হয়, এই ভ্যালুটা আমাদের, এই ভ্যালুটা ইনভেস্টমেন্ট ভ্যালুতে করতে হবে, মানে এইটা হয়ে যায় ইনভেস্টমেন্ট 1 লাখ। এর মধ্যে থেকে সাপোজ মনে করুন যে ইয়ে আছে, ব্রোকারের চার্জেস কিছু টাকা লেগে যাবে সামথিং, তো 1,25,000 জায়গায় ধরুন 1,22,000 সামথিং, এই টাইপের 22,000 টাকা, ওকে। এইটা হয়ে যাবে ইনভেস্টমেন্ট ভ্যালু। আর প্রেজেন্ট ভ্যালু তখন 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 কত হয়ে যাবে, এটাও সাপোজ মনে করুন ওই দিনে সেম থাকবে 1,22,000, ওকে। তো গেন কি হবে, গেন গেন 0। তো আপনারা ভাববেন যে কি হলো, পোর্টফোলিও তোমার গেন 0 হচ্ছে, এরকম এরকম কনফিউশন কার কার হয়, হয়তো অনেকের, মানে ইয়েস অন্য কোনো অসুবিধা নেই, বলুন কার, অনেকেরই হয়তো এরকম ব্যাপার। হ্যালো, পোর্টফোলিও যারা মানে নিয়েছেন তাদের মধ্যে কারোর হয় না, সবাই মোটামুটি এক্সপার্ট সবাই এক্সপার্ট হয়ে গেছে, সবাই বুঝতে পেরেছি। স্যার স্যার আর কি আগে হতো বলছেন কিন্তু একটু এখন হয় না। বুঝতে পারছি না। আগে স্যার হতো একটু স্যার বলছেন। কিন্তু এখন হয় না, আমি খাতাতে লিখে এক রেখে এক- নিই এক একজন এক investment। একজন করে, এক একজন করে, এক একজন করে। হ্যাঁ, এ, হ্যাঁ বলো, ইয়ে বলো আগে কি বলছো, ইয়ে আরে শুভজিৎ বলো। আগে প্রবলেমটা হতো স্যার কিন্তু এখন হয় না, ইনভেস্টমেন্টটা আমি খাতায় লিখে রেখে নিই মাসে ওকে মাসে। ওকে, তুমি খুব ইন্টেলিজেন্ট হয়ে গেছো, ঠিক আছে, ওকে। হ্যাঁ ম্যাডাম বলুন, ব্রততী। বলছি যে স্যার একটু ক্লিয়ার হচ্ছে না পোর্টফোলিওটা। ক্লিয়ার হচ্ছে না পোর্টফোলিওটা, কোন জায়গাটা ক্লিয়ার হচ্ছে না? ওই যে ইনভেস্টমেন্ট করা হলো, তারপরে ওই যে গেন হলো 25,000, হুম হুম, মানে এটা পুরোপুরি ঠিকঠাক করে ক্লিয়ার বুঝতে হচ্ছে পারছি। না। আচ্ছা আমি না, ক্লিয়ার করে দিচ্ছি একবার, জাস্ট সিম্পলি আপনি একদম নতুন বলে বললাম না আপনাকে, সেদিনও বলেছিলাম যে নতুন 2-4 ক্লাস আপনার একটু অসুবিধা হবে, দেন আপনি ব্যাপারটা হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে, আমি তাও এক্সপ্লেন করে দিচ্ছি আরেকবার বাকিদের হুম, জন্য, যারা একদম নতুন তাদের জন্য। বিষয়টা হচ্ছে এই দিকটা, এই কলমটা ভুলে যান, এই দিকটা দেখুন, এটা হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট। সাপোজ আপনি একবার ইনভেস্ট করলেন, ওকে, তো ইনভেস্ট করার পর সেটা গেইন দেবে, মানে মনে করেন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, মিউচুয়াল ফান্ড হোক, আপনি এফডি করেছেন, সাপোজ ব্যাংকে রেখেছেন সেভিংস অ্যাকাউন্টে,
সেটাতে একটা ইন্টারেস্ট দেয়, তার ফলে কি হয়, তো ইনভেস্টমেন্ট ভ্যালু পরে যা হয় সেটা হচ্ছে ভ্যালুটা বেড়ে যায়, ভ্যালু অ্যাপ্রিসিয়েশন হয়, হয়তো সেভিংস অ্যাকাউন্টে হয়। হ্যাঁ স্যার। তো হ্যাঁ। ওটাকে বলা হয়, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, মানে ইনভেস্টমেন্ট আপনি যখন ব্রোকিং অ্যাকাউন্ট করবেন তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে যে এটা হচ্ছে ইনভেস্টেড, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তো এখানের মধ্যে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু, যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে, মানে আমি 100 টাকা, ধরুন 100 টাকায় আমি একটা স্টক কিনেছি 100 টাকা দিয়ে, সেটার এখন ভ্যালু হয়ে গেছে 120 টাকা, তো আমার কত টাকা প্রফিট হলো, আমি যদি বুক 20। না করি তো আমার 20, তো 20 টাকা আমি প্রফিট পাচ্ছি। বিষয়টা হচ্ছে এখানে যে 100 টাকার 20, সেরকম এখানে আমার প্রফিট হওয়ার পর এই টাকাটা হচ্ছে 25,000 টাকা হল গেন করলাম, টোটাল গেন আমার 25,000, এটা হচ্ছে আমার গেন, 25% আমার গেন, এটা হলো। হুম। এবার আমি এই মুহূর্তে আমি এই যে 1,25,000 টাকা আমার প্রেজেন্ট ভ্যালু, কারণ আমি 1,00,000 ইনভেস্ট করেছিলাম, গেন করেছি 25,000 টাকা, 1,25,000 রয়েছে। এবার এই যে টাকাটা আমি যখনই আমি সেল করব, আমি মানে সেল করবো স্টকটা, সেল করলে সেই টাকাটা ইনক্যাশ হয়ে যাবে, আমার কাছে চলে আসবে, হুম। কথা ক্লিয়ার? হ্যাঁ। তো আপনি অ্যাকাউন্টে কত টাকা পাবেন, 1,25,000 টাকাই পাবেন। হ্যাঁ। সেখান থেকে কিছু ব্রোকারের চার্জেস এটা ওটা লাগবে, সেটা আমি বলেছি, সেই জন্য আমি বলেছি 3,000 টাকা আমি একটা অ্যাপ্রক্সিমেট মাইনাস করে দিয়েছি, ব্যাস এটা। এবার এই সেই 1,00,000 যে 22,000 টাকা আপনাকে থাকবে আফটার ট্যাক্স ট্যাক্স চার্জ ফার্জ লেগে যাওয়ার পর, সেই টাকাটা আপনি কি করবেন, আবার ইনভেস্টমেন্ট করবেন, হ্যাঁ। তখন আপনার ইনভেস্টমেন্ট হলে কত দাঁড়াবে, 1,22,000। 1,22,000 দাঁড়াবে। এবার 1,22,000 পর সেই মুহূর্তে সেই দিন আপনি 1,22,000 প্রেজেন্ট ভ্যালু, দেন ধীরে ধীরে এটা বেড়ে আপনার 1,50,000 হয়ে গেল, হুম। তো তখন আপনার 28,000 হয়ে যাবে। তো হ্যাঁ। এবার ব্যাপারটা হচ্ছে যে 28,000, এবার আপনি কি করলেন যে এবার এইভাবে আপনি ইনভেস্ট করে যাচ্ছেন, ওকে। এবার মনে করেন 28,000 আপনার হয়ে গেল, এবার 1,50,000 আপনার টোটাল এখন কারেন্ট ভ্যালু কত, 1,50,000। মনে করুন আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করেছিলেন, 1,50,000। এবার আপনার 2-3 মাস পরে মনে হলো আমি এখান থেকে 25,000 টাকা তুলবো, কিনা আমি টাকা ইনভেস্ট করেছিলাম, আমি কিছু মাস পরে গিয়ে আমি এখান থেকে 25,000 টাকা তুলবো, ঠিক আছে। তো আপনি 25,000 টাকা তুলে নিলেন এখান থেকে, তো আপনার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ভ্যালু কত কত থাকবে তাহলে, 1,25,000। না 1,25,000 প্রেজেন্ট ভ্যালু থাকবে, বাট আপনি হ্যাঁ। ডিপোজিট করেছেন কত, 75,000 টাকা, তো আপনার গেন 50,000 টাকাই হয়েছে, শুধু 75,000 টাকার পরে গেন পেয়েছেন। এইভাবে ক্যালকুলেশনটা, তো সেই এটা আমি পরবর্তী সময় একটু একটু ব্যাপার, মানে আমি আরেকটু ডিটেলসে যাবো, আজকে সিম্পলি ভাই বলবো, মানে একদম সিম্পল ভাই বোঝানোর চেষ্টা করছি যে চেষ্টা করবেন তো উইথড্র না করার, উইথড্র যদি যারা কেউ করে থাকেন তো আপনারা আগে একটা খাতায় বা একটা এক্সেল শিট মেনটেন করবেন, যেখানে মান্থ অন মান্থ আপনারা কত ইনভেস্ট করছেন সেটা দেখুন, আর আপনারা ফোকাস রাখুন আমার কারেন্ট ভ্যালু কত আছে, প্রেজেন্ট ভ্যালু, নট প্রফিট। আমি এটা বলতে চাইছি, আমরা কি দেখি, আমরা দেখি যে প্রেজেন্ট ভ্যালু, আমরা এরকম ব্রোকিং অ্যাকাউন্টে এরকম থাকে, একটা সাইডে থেকে ইন্টারেস্ট থাকে, একটা সাইডে প্রেজেন্ট ভ্যালু থাকে। তো প্রেজেন্ট ভ্যালু দেখতে হবে আমাদের প্রেজেন্ট ভ্যালু কত আছে, আর আমি কত টাকা ইনভেস্ট করেছিলাম, এবার তার মধ্যে থেকে ক্যালকুলেশন করে আমি দেখবো যে আলটিমেটলি আমি কত গেন করলাম। বাট ক্লিয়ার সবার, ক্লিয়ার সবার? এইভাবে আমাদের দেখতে হবে, এবং আমাদের গোলস দেখতে হবে যে আমার নেক্সট গোল, আমি 1,00,000 শুরু করেছিলাম, দেন আমি ধীরে 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 ইনভেস্টমেন্ট বাড়াচ্ছি, আমার নেক্সট গোল আমাকে 2,00,000, দেন 5,00,000, দেন 10,00,000। তো আমি কিভাবে অ্যাচিভ করছি ডে বাই ডে, মানে সরি, মান্থ অন মান্থ, কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ার অন ইয়ার, ওকে। এই গোল আমাদের মেনে আমাদের এগোতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ইনভেস্টমেন্ট দেখার, এবং এটা যখন হবে আপনারা কি বিল্ড করছেন, ব্যাক এন্ডে ওয়েলথ বিল্ড করছেন, কি বিল্ড করছেন, ওয়েলথ। এবার একটা সার্টেন টাইমের পর, একটা আফটার 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্স, তখন আপনার কাছে সিআর এর অ্যামাউন্ট থাকবে, সিআর করোড়ো, কোটি টাকা। তো যখন কোটি টাকা থাকবে তখন আপনি যদি নর্মালি সাপোজ আপনি আর্লি রিটায়ারমেন্ট চান, আপনার একটা বড় গোল আছে, বা আপনি আফটার 5 ইয়ার্স 10 ইয়ার্স আপনি একটা মানে কিছু একটা প্লট বা ফ্ল্যাট বা কিছু একটা কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, ভ্যাকেশনে যেতে চাইছেন, কিছু টাকা উইথড্র করতে পারেন। আপনার পরবর্তী জেনারেশনের ফাইন্যান্সিয়াল এডুকেশন, ম্যারিজ, এটা ওটা অনেক কিছু থাকতে পারে, বা আমাদের সবার রিটায়ারমেন্ট, যেটা আমাদের সবার দরকার। তো আর্লি রিটায়ারমেন্ট এটা আমাদের কি করে, যে ওয়েলথ ক্রিয়েশন আমাদেরকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করে দেয়, যে আমরা একটা টাইমের পর আমাদের পুরোপুরি ফুললি ডিপেন্ডেন্সি থাকে না জবের উপর। জবে যদি আমি 10 দিন নাও যাই, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার, কেননা আমার কাছে 2 কোটি টাকা আছে, 2 কোটি টাকার উপরে আমি এভরি মান্থ কিছু না কিছু ইন্টারেস্ট পাচ্ছি বিনা কোনো কাজ করে, উইদাউট এনি ওয়ার্ক, ঠিক আছে। তখন সেটাই হয় প্যাসিভ ইনকাম, আর সেটা আমাদের যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি করে নেওয়া ভালো, কেননা আগের অন্য মানে পুরনো থট প্রসেস অন্যরকম ছিল, এখন থট চেঞ্জ হয়েছে। আমি কিছু বুকস রিকমেন্ড করবো, আপনারা পড়ুন বুকস, কিছু বেসিক্স বুকস, ঠিক আছে। একটা বুকস মানে খুব আর্লি স্টেজে পড়াটা খুব দরকার, দ্য রিচ ড্যাড পুয়ার ড্যাড, ঠিক আছে, যে কিভাবে এটা কাজ করে, দেন দ্য সাইকোলজি অফ মানি, ওকে,
অনেক আছে। দেন বুকস আমার কাছে মানে অনেক বুকস আমি নিজে পড়ি, ঠিক আছে, রিকমেন্ড করবো অনেক কিছু। তারপরে একটা ভালো বুকস আপনারা যদি পড়তে পারেন তো আমি বলবো সেই আমাদের অঙ্কুর ওয়ারিকুর লেখা ডু ডু এপিক মানি, ওকে, না সরি, মেক অফ এপিক মানি, সরি। তো ওই বুকসটা যদি পড়েন আপনার খুব সিম্পল ভাবে লেখা আছে, তো আপনাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। বুকসটা আমি অনেক থট শেয়ার স্যার করবো বুকস আপনাদের। গুলো একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হবে স্যার। হ্যাঁ, দিয়ে দেবো এগুলো আপনারা দেখবেন। আর বুকস পড়ার ইন্টারেস্ট না থাকলে অডিও বুক শুনুন, অডিও বুক থেকে অনেক কিছু কন্টেন্ট পেয়ে যাবেন। আর না হলে কিছু না হোক আমার কথা শুনুন, আমি ওই বুকস এর কন্টেন্টই আপনাদের বলি, আমি নিজে থেকে কিছু বানাইনি, ঠিক আছে, সব ওখান থেকে তৈরি। তারপর অনেক বুক সেই কন্টেন্ট গুলো আসে, আসার পর সেগুলোকে সেখান থেকে আবার একটু রিফাইন করে করে সেখান থেকে আপনাদের বলি, ঠিক আছে। অ্যাকচুয়ালি কন্টেন্ট গুলো তো ওখান থেকেই আসে না, যে বড় বড় যারা মহান ব্যক্তি তারা লিখে গেছেন, বলে গেছেন। তো বিষয়টা হচ্ছে যে বুকস হচ্ছে সব থেকে বড় পাওয়ার, ওকে। ডিফারেন্ট টাইপের বুকস, আমাদের একাডেমিক বুকস আমাদের যা শেখায় সেটা আমাদের একটু ছোট জব পাওয়ার জন্য কাজে লাগে, বাট আমাদের ফাইন্যান্সিয়ালি ওয়েলদি বানায় না, ঠিক আছে। যেটা রিয়েল বুকস সেই পড়াশোনা কিন্তু অন্য টাইপের পড়াশোনা, ঠিক আছে। আমাদের রিয়েল যা পড়াশোনা করেছি আমরা, ক্যালকুলাস করে এসেছি, আমাদের কোনো কাজে লাগে না। ম্যাথ তো শুধু ওই ক্লাস 4 5 6 7 পর্যন্ত ম্যাথ, ওই ম্যাথই লাইফ টাইম কাজে লাগে, তার উপরে ম্যাথ আর কাজেই লাগে না, ঠিক আছে। ফর্মুলা আমাদের মনে রাখাও দরকার পড়ে না রিয়েল লাইফে। দেখুন যারা ইঞ্জিনিয়ারিং করেছেন তারাও জানেন, যারা সায়েন্স গ্রুপে আছেন তারাও মোটামুটি জানেন সেগুলো। তো লাইফে এগুলো কিছুই কাজে লাগে না, চাকরি পাওয়ার জন্য পড়তে হয় ব্যাস, এটুকুই। তারপর আর কাজ কোনো কাজে লাগে না। তো এটা হচ্ছে বিষয় যে রিয়েল লাইফে যেটা কাজে লাগে সেটা পড়তে হবে, সেটা জানতে হবে, এবং আমাদের ফোকাস রাখতে হবে ওয়েলথ ক্রিয়েশনের দিকে, ওয়েলথ কিভাবে ক্রিয়েট করবো, ওকে। ব্যাপারটা ক্লিয়ার? ওয়েলথ ক্রিয়েশনের দিকে ফোকাস রাখতে হবে। এবার আমরা একটু পোর্টফোলিও দেখে নেবো, পোর্টফোলিও রিব্যালেন্সিং এর পদ্ধতি সম্বন্ধে জানবো। যারা একদম নতুন তাদের জন্য বলবো, আমাদের যদি এটা পুরোনো সাইট, নতুন সাইটে হয়তো ডিফারেন্ট হবে, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি পুরোনো সাইটে কিভাবে আপনারা যাবেন, কিভাবে আপনাদের পোর্টফোলিও দেখবেন, কি করে ম্যানেজ করবেন। অনেকে জানেন, অনেকে একদম জানেন না, তাদের জন্য একটু দেখিয়ে দেবো যে কিভাবে করতে হবে, ঠিক আছে। তো সেটা একবার দেখে নিন কি করতে হবে, ওকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। দেন ফার্স্ট অফ অল আপনারা যদি ডেস্কটপে থাকেন তো এখানে লগ ইন বলে একটা অপশন আছে, লগ ইনে ক্লিক করবেন। আর মোবাইলে থাকলে একদম রাইট সাইডে একদম কর্নারের ওপরে একদম লগ ইন বলে একটা অপশন থাকে, সেই অপশনে আপনারা ক্লিক করবেন, ওকে। তো এখানে লগ ইন করার অপশন আসবে, লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করলে প্রথমবার যখন লগ ইন করবেন, মানে প্রথমবার যখন করছেন, যখন সাইন আপ করতে ফার্স্ট টাইম, যেমন আপনারা ফেসবুক অ্যাকাউন্ট করতে গেলে বা কোথাও অ্যাকাউন্ট করতে গেলে প্রথমবার আমাদের সাইন আপ করতে হয়। সাইন আপ মানে রেজিস্ট্রেশন করা, ওকে। এটা সাইন আপ মানে সাইন আপ, সাইন আপ দেন লগ ইন। প্রথমে আমরা সাইন আপটা গুগল থেকে আমরা সাইন আপ করতে পারি। সাইন আপ যদি করা থাকে তো আমাদেরকে সোজা লগ ইন পেজে আসতে হবে, লগ ইন পেজ। যেমন লগ ইন উইথ গুগল, আমার লগ ইন উইথ গুগল যেটা আমার সাইন আপ করা আছে, আমি লগ ইন উইথ গুগল করে নিলাম, ওকে। একদম সিম্পল, এটাকে লগ ইন করে নিতে হবে। এবার লগ ইন করার পর এবার অনেকে বলবেন আমার তো অ্যাক্সেস নেই স্যার। তো এটা যেহেতু পেইড প্রোডাক্ট, পেইড সার্ভিস, তো সবাই অ্যাক্সেস পাবেন না, যারা যারা পেড করেছেন, পেমেন্ট দিয়েছেন তাদের জন্য এটা অ্যাভেলেবেল। ঠিক আছে, তবুও আমার যারা আমি যারা আমার ক্লাস মেম্বার আমি তাদেরকে দিয়েছি, যারা রেগুলার ক্লাসে আসেন। তো এটা বাকি অনেকেই বাইরের মেম্বার্স আছেন যারা আমার সার্ভিস নিয়ে থাকেন। পোর্টফোলিও, পোর্টফোলিওর কি বেনিফিট এটা আমি বললাম শুরুতেই। এবার পোর্টফোলিওতে কি হয়, পোর্টফোলিওতে গেলে উপরে গেলে এই ট্যাব গুলো আছে, বা নিচে আপনি যে কোনো জায়গায় একটা জায়গায় ক্লিক করলে এখান থেকে আপনি ব্লু টেন, ব্লু টেন আপনি ওপেন করবেন, ক্লিক করলেন, ওকে। এবার এই রিকমেন্ডেশন অনুযায়ী আপনারা হয়তো, আমি পুরো দেখিয়ে দিচ্ছি, স্টক এখান থেকে দেখে অন্ধের মতো কিনে নেবেন না, যারা পোর্টফোলিও সার্ভিস নিচ্ছেন তারাই নেবেন, ঠিক আছে। বাকিরা তো রিব্যালেন্স পাবেন না, না হলে। এখানে যদি আপনারা অ্যাক্সেস দেওয়া থাকে তো আপনারা এটা খুলতে পারবেন, ওপেন করতে পারবেন। এবার ওপেন করলে ফার্স্ট পেজে, এই পেজটা হচ্ছে সামারি পেজ, সবাই দেখতে পাচ্ছেন, এটা সামারি পেজ। এবং মোবাইলে এটা দেখতে পাবেন, মোবাইলে ট্যাপ স্ক্রল করে করে সরাতে হয়। এটা হচ্ছে আমাদের সামারি পেজ, ওকে। সামারি পেজে কি 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 হয়েছে ঘটনা পুরো বৃত্তান্ত দেওয়া থাকে, যে এখানে কোন স্টক গুলো আমরা হোল্ড করছি এই মুহূর্তে, এবং এটা আজকের দিনের গেন, এটা মান্থলি গেন এখানে মেনশন করা থাকে। দেন এটা বট প্রাইস কতটা ছিল, মানে কত রেটে আমরা কিনেছিলাম সেটা, এবং কবে কিনেছিলাম সেই ডেটটা এখানে দেওয়া থাকে। এটা কারেন্ট মার্কেট প্রাইস, এটা হচ্ছে টোটাল জেনারেটেড রিটার্ন কত হয়েছে সেটা, ঠিক আছে। এটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম 52 উইক হাই, মানে 52 হাই থেকে কতটা নিচে এখন ট্রেড করছে এই মুহূর্তে সেটা, এবং ওয়েটেজ কতটা নিতে হবে পোর্টফোলিও সেটা এখানে দেওয়া থাকে। আর কতদিন এটা হোল্ড করছি সেই টোটাল টোটাল বিষয়টা একদম সিম্পলিফাই করে আছে, কোনো কমপ্লিকেটেড কিছু না, সিম্পলি আপনাদের দেখে। এবার স্টক যখন আপনারা কিনবেন নেবেন, তখন আপনারা কিভাবে স্টক গুলো কিনবেন এবং নেবেন, ওকে। সেটার জন্য আপনাদের অ্যালোকেশন বলে একটা ট্যাব আছে, এই সেকশনে যেতে হবে। অ্যালোকেশন আমি মেনশন করে দিচ্ছি। এবার অ্যালোকেশনে মোটামুটি এগুলো একটা মেনশন করা আছে, 50,000 থেকে শুরু করে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5, 3, 5 and 10, এই পোর্টফোলিও আলাদা 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 করে ক্যাটাগরি করা আছে। এবার সাপোজ আপনার কাছে 1 লাখ ক্যাপিটাল আছে, তো 1 লাখ ক্যাপিটাল হলে ফার্স্ট টাইম
এই যে কোয়ান্টিটি গুলো দেওয়া আছে, এই কোয়ান্টিটি গুলো আপনারা দেখে দেখে এই শেয়ার গুলো এবং এই কোয়ান্টিটি গুলো আপনাকে কিনতে হবে, এই কোয়ান্টিটি এবং এই স্টকস গুলো। ওকে, ফার্স্ট টাইম মাথায় রাখবেন, ফার্স্ট টাইম 50,000 হলে এই কোয়ান্টিটি গুলো, 2 লাখ হলে এই কোয়ান্টিটি গুলো, এবং এই কোয়ান্টিটি কিন্তু মানে ডাইনামিক চেঞ্জ হলো, যখন যখন আপনার প্রাইস চেঞ্জ হচ্ছে সেভাবে সেভাবে এই কোয়ান্টিটিও মানে বাড়ছে বা কমছে, সেইভাবে সেই আন্দাজে। তো অ্যাপ্রক্সিমেটলি আপনার এই 50,000 টাকার পোর্টফোলিওতে আপনার 50,045 টাকা ইনভেস্ট করতে হবে। 1 লাখ টাকা পোর্টফোলিওতে 1 লাখ এই টাকাটা, মানে নিয়ারেস্ট যে ফিগার আছে সেই ফিগারটা অটোমেটিক ক্যালকুলেশন করে সিস্টেমেটিক করে প্রোগ্রাম করা আছে, সেইভাবে এটা চলে আসে। ওকে, তো এটা দেখে আপনাকে ফার্স্ট টাইম কিনতে হবে, ফার্স্ট টাইম কাজ, যে কিভাবে আমি প্রথমবার এখানে ইনভেস্ট করবো, মানে যে পোর্টফোলিও এতক্ষণ আমি বোঝালাম যে পোর্টফোলিও কি, হোয়াট ইজ পোর্টফোলিও, পোর্টফোলিও সার্ভিস কেন নেওয়া উচিত, কেননা এটা অনেক হায়ার রিটার্ন দেয় মিউচুয়াল ফান্ড বা অন্যান্য ইনভেস্টমেন্ট যেই জায়গাগুলো আছে তার থেকে অনেক অনেক বেশি রিটার্ন আমরা জেনারেট করতে পারি এবং আমাদের ওয়েলথ ফাস্ট ক্রিয়েট করতে পারি, অনেক ফাস্ট আমরা ওয়েলথ, যেমন দেখতে পাচ্ছেন যে 1 বছরে 2 বছরের মধ্যে আমাদের প্রায় 1 বছরে ডবল হয়ে যাচ্ছে পয়সা, মানে 1 লাখে 2 লাখ হচ্ছে বা 2.5 লাখ হচ্ছে। বাট আমি এটা আপনাদের গ্যারান্টেড বলবো না, এটার মধ্যে কিন্তু আম, ইয়ে আছে যে মানে আমি এটা অলওয়েজ ডিসক্লেমার দেবো যে এটা দেখে অন্ধের মতো কিন্তু ভাবলে হবে না যে অলওয়েজ হবে, বাট আমাদের একটা আমরা যদি 25% আনতে পারি সেটাই অনেক। তবে চেষ্টা করি যতটা ম্যাক্সিমাম রিটার্ন, হাই রিটার্ন জেনারেট করা যায় সেইভাবে স্টক গুলো সিলেকশন করা হয়, খুব রিসার্চ করা হয় পেছনে, ঠিক আছে, এবং এগুলোর অলওয়েজ রিভিউ করা হচ্ছে, অলওয়েজ এইটাকে রিভিউ করে 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 এটা একটা প্রপার ভাবে এটাকে মেনটেন করা হচ্ছে, এভরি মান্থ রিভিউ হচ্ছে। ওকে, এভরি মান্থ এখন স্ট্র্যাটেজি আরো চেঞ্জ হয়েছে, এখন কমপ্লিট স্টক একটা অন্য স্ট্র্যাটেজি চলবে, সেটা আমি পরবর্তী সময় এক্সপ্লেন করবো ক্লাসে। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট টাইম। দেন আমরা পারফরমেন্স গ্রাফ, এটা হচ্ছে পারফরমেন্স কোন মাসে কিভাবে পারফরমেন্স করেছে সেটা টোটাল, যেটা আমি ওই এক্সেল শিটে দেখালাম সেরকম এখানে পারফরমেন্স দেওয়া আছে, যে এটা হচ্ছে পোর্টফোলিও পারফরমেন্স, এটা হচ্ছে নিফটি পারফরমেন্স, আর নিফটি থেকে কতটা আউট পারফর্ম বা নান পারফর্ম করেছে এভরি মান্থের এটা দেওয়া আছে। এভরি মান্থে আপনার লাস্ট কিছু, যেমন জানুয়ারি 23 বললাম না ফল হয়েছিল এই টাইমে 15%, বাট নিফটি ফল হয়েছিল -2%, তো -12% নিফটি থেকে বেশি পড়েছিল, বাকি সময় দেখুন গ্রিনে আছে, মানে এই সাইডে রাইট সাইড মানে পজিটিভ। এই দেখুন এইদিকে দেখুন কত বড় বড় বার, মানে নিফটি থেকে কত বেশি হায়ার রিটার্ন এই পোর্টফোলিও জেনারেট করেছে। ওকে, প্রথম দিকে বেশি করতে পারি, যেমন এইদিকে করেছিল, মাঝখানে একটু পোর্টফোলিওটাই হয়েছিল। ওকে, দেন এখানে ট্রানজাকশন হিস্ট্রি, এখানে গেলে আপনি এখানে দুটো পিডিএফ পাবেন, একটা হচ্ছে পোর্টফোলিও রিব্যালেন্স ডিটেলস আর একটা হচ্ছে অল ট্রানজাকশন হিস্ট্রি। আগে অল ট্রানজাকশন হিস্ট্রিতে যাবো, যে আমরা সত্যি বলছি না মিথ্যে বলছি, আপনি হয়তো নতুন, তো আপনি কি করে বুঝবেন, তো আপনার কাছে কোনো ডেটা নেই, আপনার কাছে বুঝতে গেলে আপনাকে কি করতে হবে, যে এখানে একটা এটা আমি এখানে খুলছি না কেন, আহ, তো এখানে আপনারা এখানে ডাউনলোড করার পর এটা আপনি খুলবেন। ওকে, আমি এটা শেয়ার করে দিচ্ছি, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন। এটা যখন আপনারা ইয়ে করবেন, ডাউনলোড করবেন, তখন আপনার এরকম টাইপের ডাউনলোড আসবে। দেখতে পাচ্ছেন কি? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। দেখা যাচ্ছে জি? পিডিএফটা দেখা যাচ্ছে কি? ওকে ওকে ওকে, দেখা যাচ্ছে। হ্যাঁ। তো পিডিএফটা দেখুন, এখানে আপনার এটা একটু একটু ক্লিক করে দিই, বল করে দিই। তো এখানে একদম প্রথম দিন থেকে 1 জানুয়ারি 2022 থেকে কোন স্টক গুলো আমরা কিনেছিলাম, কেনা স্টক গুলো ব্লু কালার, গ্রিন কালার হচ্ছে যেগুলো কিনেছিলাম, আর এগুলো হচ্ছে কোনো সেল করেছিলাম, আর কতটা জেনারেট করেছে রিটার্ন সেটা, এবং কতটা টাইম আমরা হোল্ড করেছি। তো একটা হচ্ছে 1 বছর নিচে হোল্ড করলে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়ে যায়, সিজি ট্যাক্স লাগে, ঠিক আছে। তো আরেকটা 1 বছরের বেশি যদি হোল্ড করি সেটা লং টার্ম ক্যাপিটাল গেইন। তো এখানে সিম্পলি এগুলো সব স্টকের ডেট গুলো এখানে মেনশন করা আছে এবং এগুলো কবে সেল করেছি, যেমন এটা এখানে কিনেছিলাম 1 জানুয়ারিতে সব স্টক গুলো প্রথম যখন পোর্টফোলিও ক্রিয়েশন হয়েছিল, দেন কবে কবে এগুলো সেল করেছি এবং সেল করার পর কতদিন এটা হোল্ড করেছিলাম সেটা, এবং কত, দেখুন অনেক স্টক আছে আমরা লস বুক করেছি, রেড রেড আছে, আবার অনেক স্টকে আমরা প্রফিট বুক করি, যেমন এগুলো দেখুন 94%, ব্যাংক অফ বরোদা, এটা দেখুন 83%, এটা 74%। টার্গেট হচ্ছে অলওয়েজ সবসময় মাথায় রাখতে, এটা যেমন 70%, দেখুন আদানি এন্টারপ্রাইজ, ওকে, এটা 25%। সবসময় লস কমে বেরিয়ে যেতে হবে, বাট প্রফিট বেশি সবসময় নিতে হবে, এটা হচ্ছে প্রফিট। তো লস আফটার 1 মান্থ দেখা গেছে এগুলো পড়েছে, তো এগুলো মোটামুটি আমরা 30 দিন পরেই মোটামুটি এই সময়টা খুব মার্কেট ফল হয়, তো এই মাসে আমরা বেরিয়ে যাই। দেন দেখুন কন্টিনিউয়াসলি এগুলো প্রফিট দিয়েছে, বড় বড় প্রফিট দিয়েছে, কারণ মিড ক্যাপে তো আরো বেশি প্রফিট আছে, যেগুলো
200-250% একটা স্টক প্রফিট দিয়েছে। তো এটা আপনার টোটাল এই পর্যন্ত যাবতীয় কি হয়েছে তার একটা পুরো মানে ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, নেক্সট আরেকটা ট্যাব আমি দেখাই, সেটা হচ্ছে যে আমরা সেকেন্ড ট্যাবে যেটা আমরা সেটা ডাউনলোড করব, সেটা আপনারা ডাউনলোড করবেন। আমি ডাউনলোড যেটা দেখাই সেটা হচ্ছে যে পোর্টফোলিও রিব্যালেন্স ডিটেইলস, এটা আমি ডাউনলোড করে দেখাই। তো এটা কি হবে, এটা দেখা যাচ্ছে কি অন্য স্ক্রিন? ব্লু 10। ওকে, এটা দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, একবার কনফার্ম করবেন প্লিজ। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? কিছু দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি। ওকে 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 তো এবার দেখুন, এটাই আমরা কি করি, এটা যে রিব্যালেন্স গুলো করি সেটা পুরো ইনফরমেশন আপনার কাছে একদম ক্লিন থাকবে, একদম ক্লিয়ার, যে 29 তারিখে 29 জুলাই কোনগুলো আমাদের বেরিয়ে গেছে, মানে আমাদের যখন রিব্যালেন্স হবে তখন যে আপনার প্রথমবার আপনি যে 10টা স্টক পেলেন, নেক্সট মান্থে আপনি রিব্যালেন্স পাবেন। তো রিব্যালেন্সে কি হবে, যে এই স্টক গুলো আপনারা যে দুটো হোক, একটা হোক, চারটে হোক, পাঁচটা হোক বা অল স্টক হোক, সেগুলো যেগুলো এক্সিট করার জন্য বলা হয় সেগুলোকে ডিলিট করা হয়, যেমন এগুলো এক্সিট করতে হবে। তো এখানে যখন এক্সিট করতে বলা হবে তখন আপনাকে পুরো এন্টায়ার স্টক গুলোকে আপনাকে দেখে দেখে এই রেড কালারের যেগুলো থাকবে সেগুলোকে আপনাকে সেল করতে হবে, এবং তার এগেনস্টে যেগুলো বলা হবে আপনি কিনুন সেগুলো কিনতে হবে, মানে গ্রিন এগুলো কিনতে হবে, মানে এগুলোকে রিব্যালেন্স করা হচ্ছে শুধু, যে 10টা স্টকই আমার পোর্টফোলিও থাকবে, বাট যেগুলো ভালো সেগুলোকে আমি এন্ট্রি করব, যেগুলো খারাপ সেগুলোকে আমরা আউট করে দেবো, ব্যাস এটা। ওকে, এবং এই প্রসেসটা এটা হতে পারে আমি মাসে একবারও করতে পারি, মাসে দুবারও হতে পারে, ডিপেন্ড, এটা কোনো ব্যাপার নয় যে কবে হবে কি ব্যাপার, সিচুয়েশনের উপরে, যে সিচুয়েশন যদি খারাপ হয়, কোনো স্টক যদি দেখি না খারাপ আছে তার এগেনস্টে কোনো স্টক তো মাসে দুবারও রিব্যালেন্স হতে পারে, আবার কোনো মাসে হয়তো পুরো চেঞ্জ নাও হতে পারে, যে যে স্টক গুলো আছে সেগুলো সব ঠিকঠাকই আছে, সেগুলোর মধ্যে কোনো প্রবলেম নেই, তো তখন আমরা রিব্যালেন্স নাও করতে পারি। তো এটা হচ্ছে বিষয়। ওকে, তো এগুলো আমাদের এটা আমরা এখান থেকে দুটো ডাউনলোড ট্যাব থেকে আমরা পেয়ে যাবো। ওকে, এই ডাউনলোড পিডিএফ অ্যান্ড ডাউনলোড পিডিএফ, যেটা পোর্টফোলিও রিব্যালেন্স ডিটেলস একটা থাকবে, আর একটা হচ্ছে ট্রানজেকশন হিস্ট্রি। ওকে, এখান থেকে আমরা পেয়ে যাবো, এখান থেকে আমরা ডাউনলোড করে টোটাল যা হচ্ছে সেটা আপনি যখন অ্যাক্সেস পেয়ে যাবেন, জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করলে এটা খুলে যাবে, ওপেন হলে আপনি এখান থেকে দেখে নিন কি কি রিব্যালেন্স হবে এবং কতটা কোয়ান্টিটি দেবো, সেই কোয়ান্টিটি ডিপেন্ড করে যে আপনার যে ক্যাপিটালটা আপনি আজকে সেল করলেন 80% ক্লিয়ার করে দেয়, 80% ক্লিয়ার করার পর সেই টাকায় আপনি কিনবেন, সে দেখবেন যে আপনার পোর্টফোলিওর মধ্যে 10% কত, যদি আপনার পোর্টফোলিও ভ্যালু যে 2.5 লাখ হয়, তাহলে একটা স্টক আমি প্রেজেন্ট ভ্যালুতে দেখবেন 2.5 লাখ হলে আমার কত টাকা একটা পোর্টফোলিও মানে স্টকে ইনভেস্ট করতে পারি, 25,000, 25,000 ডিভাইড বাই কারেন্ট মার্কেট প্রাইস, সেটা নিজেও ক্যালকুলেশন করে নিতে পারেন। একটা ক্যালকুলেটর আমি বানানোর চেষ্টা করছি, যে ওটা যদি হয়ে যায় তো সাইটের উপর দেওয়া থাকবে, তো ওটার উপর ক্লিক করে আপনারা মানে মোটামুটি পে করতে পারবেন আশা করি। ঠিক আছে, ওটা একটু আন্ডার ডেভেলপমেন্ট আছে, যদি ওটা হয়ে যে করতে পারি যদি সাকসেসফুলি, তো দেন ওটা আরো সুবিধা হবে যে আপনারা স্টকের নাম দিয়ে ক্যালকুলেট করতে পারবেন নিজেরাই। ওকে, তো মোটামুটি এটাই। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন, ক্লাস নিজেদের যার যার যা প্রশ্ন আছে মোটামুটি। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ম্যাডাম। আইটিসিটা কি কোনো পার্টিকুলার গ্রুপে না আইটিসি সার্চ করব? আইটিসি একদম স্টকের নামই আইটিসি। আইটিসি। হুম হুম হুম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, না আসছে না আইটিসি করলে, তাই জন্য জিজ্ঞেস করলাম। কোথায় আসছে না, কোথায়? আমি এখন সার্চ করছি আইটিসি তে আসছে না তো। না, কোথায় আইটিসি সার্চ করতে, কোথায় করছেন? আমি গ্রুপে করছি আইটিসি। না, আইটিসি করলে আসবে তো, আইটিসি কেন আসবে না? আচ্ছা দেখছি। ওকে ওকে, আর কোনো কোশ্চেন? নেক্সট ক্লাসে কিছু মানে টপিক হবে, বিশেষ করে কোনো অ্যাডভান্স টপিক আমি মানে একটা পার্টে, এটা অনেক লম্বা সময় চলবে, এবং আমি চাইছি যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ভালো কিছু ডেলিভার করার। ওকে, তো এটা হচ্ছে বিষয়। ওকে, নেক্সট আর কোনো কোশ্চেন্স? আমাকে বেরিয়ে গেছে। নো প্রশ্ন, নতুনদের মধ্যে নিউ যারা আছেন, নিউদের মধ্যে কোনো প্রশ্ন? না স্যার, কোনো কোশ্চেন নেই। ওকে, সবাই মোটামুটি ক্লিয়ার তো সবার? স্যার শুধুমাত্র একটা কথা জিজ্ঞাসা করছিলাম, এই যে যেটা আপনি দেখালেন পোর্টফোলিও গুলো, ওখানে হ্যাঁ যখন আপনি যে সাইটটা দিয়েছেন, লিঙ্কটা দিয়েছেন, ওই লিঙ্কটাই যদি যাচ্ছে, তো
ওখানে তো মানে হুইল অ্যান্ড ইনভেস্টিং ডিনাই আসছে। হ্যাঁ মানে কিছু আসছে হ্যাঁ, আপনার এখন রেজিস্ট্রেশন বা ইয়ে নেই, আপনার ওটা করে দেবো, ওটা হয়ে যাবে, ঠিক আছে? ওকে ঠিক আছে তাহলে বলবো, ওটা না, ঠিক আছে, বাকিদের হয়ে যাবে ওটা। একদম নতুন তো ওই জন্য হয়নি আপনারটা, ঠিক আছে। বাকি যারা মোটামুটি নিয়েছেন পুরোনো বা ইয়ে, ওই যে ওটা নিয়ে চিন্তা করবেন, আপনি আমার ইনভেস্ট করবেন, আমি করে দেবো ওটা, ঠিক আছে? আর ঠিক আছে নিয়েছি, তাহলে ভুল করেছিলাম তখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, চেক করে নিয়েছিলাম। ওকে 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 ওকে। তো পর্যন্তই থাক তাহলে, আপনাদের প্রশ্ন নেই, সবাই বুঝে গেছেন, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো এইভাবে কাজ করুন, ঠিক আছে? দেখা যাক কালকে আবার, আজকে মার্কেট একটু ডাউন ছিল, এভাবে আমাদের করে যেতে হবে। তো বিষয়টা সবসময় বোঝালাম, ভয় পেলে চলবে না, এগিয়ে যেতে হবে, ঠিক আছে? এগিয়ে গিয়ে আপনাদের মেইন ফোকাসটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন করা, এটা মাথায় রেখে আমাদের ওয়েলথ ক্রিয়েশনের দিকে নজর দিতে হবে। স্যার মার্কেট যখন পড়বে তখন কি একটু একটু করে ইয়ে করা উচিত, ইনভেস্ট করা উচিত? ইনভেস্ট করা উচিত। এখন যেমন আপনারা 3% পড়ে গেছে কয়েকটা স্টকে, তাহলে কি level থেকে ওগুলোতে যখনই আপনি, হ্যাঁ আমি বলে দিচ্ছি একটা জিনিস আপনাদের সবাইকে, অনেকে এই কোশ্চেনটা করেন যে আপনার পোর্টফোলিও ভ্যালু যখন একদম টপ লেভেলে যাবে, সেখান থেকে দেখবেন যে কিছু পার্সেন্ট 2-3% একটু ডাউন হয়েছে, তখনই একটু একটু করে তখন অ্যাড করবেন। আপনার চেষ্টা করবেন যেগুলো একটু বেশি পড়েছে সেগুলো বেশি অ্যাড করা, যেগুলো কম পড়েছে তাতে কম অ্যাড করা। আবার রিব্যালেন্স, আর এভরি 6 মান্থ একটা রিব্যালেন্স করতে হয়, সেটা আমি পরে একটা সময় বলে দেবো, এক্সপ্লেন করে দেবো যে কিভাবে করবেন ওটা, ঠিক আছে? বাট অল্প অল্প করে গ্রাজুয়ালি করবেন, এবং এভরি মান্থ একটু 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 করে করুন। আপনাদের মেইনলি বড় ক্যাপিটাল বানান, দেখুন ক্যাপিটাল বিগ বানাতে হবে, এটা হচ্ছে বিষয়। সবাই শুরুটা মানে ছোটতেই করে, আমিও 25-60 থেকে শুরু করেছিলাম, তো ব্যাপারটা ওরকম। তো বিগ ক্যাপিটাল বানানোর দিকে আগে লক্ষ্য দিন, যে কি করে আমি মানে রিচ হব, ওয়েলথ ক্রিয়েট করবো। আপনাদের সবাই যারা আমার পুরনো ওই যে কিছু আছেন মেম্বার, ঠিক আছে, যারা জানেন যে কিভাবে বাড়াতে হয়, আর দেন আমরা নেক্সট ক্লাসে এমটিএফ সম্বন্ধে আমি এক্সপ্লেন করবো, এমটিএফ শেখাবো, এমটিএফ এর স্ট্র্যাটেজি গুলো শেখাবো। অফলাইন ক্লাসে কথা বলছি, ওখানে অনেক কিছু বলবো, অনলাইনেও কিছু ডেলিভার দেবো আমি, ঠিক আছে? বাট কিভাবে করতে হয় যাতে আরেকটু কম ক্যাপিটালেও মার্জিনটা ক্রিয়েট, ওটার মধ্যে রিস্ক আছে, মার্জিন নিয়ে যদি করা যায় আমি ওটা দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক আজকে। ওকে, গুড নাইট অল। ওকে স্যার, গুড নাইট। গুড নাইট। গুড নাইট স্যার। হুম হুম হুম।